Thank you so much. Welcome to ABP, a free webinar on Beyond the Code, Embracing Data Literacy with Python and R in the Age of AI. As a speaker, we do have Dr. Mohammad Noman H. Chaudhary. As a senior lecturer হিসেবে উনি বর্তমানে কাজ করছেন অ্যানালিটিক্স আইএস এন্ড ওপিতে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে। এছাড়া উনি জিএমএন ইউনিভার্সিটিতেও অ্যাজ এ প্রফেসর হিসেবে ছিলেন। সো আমি স্যার সময় নিচ্ছি না, স্যারের কাছে ফ্লোরটি ছেড়ে দিচ্ছি। স্যার আপনি চাইলে এই মুহূর্তে স্টার্ট করতে পারছেন। তো আমরা শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি যেটা জানতে পেরেছি যে আমাদের এবিপির যে ডেটা সায়েন্স এবং বিজনেস অ্যানালিটিক্স তার 4th ব্যাচ চালু হতে যাচ্ছে। তো এখানে হয়তো অনেকেই আপনারা সেই 4th ব্যাচে আছেন। আ এ ১ম কথা আসলে আগে আসি এই ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স বা ডেটা নিয়ে যে এখন যে ডিমান্ড সেটা আসলে বলাই বাহুল্য, ঠিক না? আমি যদি এখন সবাইকে জিজ্ঞেস করি যে আপনারা কি জানেন কিনা এই ব্যাপারটার সঙ্গে, এই ফেনোমেননটার সঙ্গে যে ডেটা স্কিলটা এখন খুব বেশি ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে। আমি জানি এখানকার সবাই ব্যাপারগুলা অবগত আছেন। আসলে সব ডেটা সবসময় ছিল। কিন্তু এখন যেকোনো কারণেই হোক, আমাদের রিসোর্স এর কারণে হোক বা ডেটা ক্যাপচার যে আমরা বাই ডিফল্ট যে ডেটা ক্যাপচার করি, এখন দেখা যায় বড় কোম্পানি থেকে শুরু করে ছোটখাটো মাঝারি ধরনের সব কোম্পানির কিন্তু কিছু না কিছু না চাইলেও ডেটা স্টোর হয়ে যায়। হ্যাঁ? আর এই ডেটাগুলোকে নিয়ে এগুলোকে এনালাইসিস করে এগুলোতে ইনসাইট বের করা, ডিসিশন মেকিং এ ইউস করা, সেই কাজগুলো কিন্তু যেগুলো বড় বাজেটের কোম্পানি বা বড় কোম্পানিগুলো তারা কিন্তু অলওয়েজ করেই আসছিল। এবং এজন্য অন্যান্য আ যে টেকনোলজিক্যাল কোম্পানি তারা কিন্তু অনেক সময় সাপোর্ট দিয়ে আসছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছোটখাটো কোম্পানি বা ছোটখাটো বিজনেস বা মিডিয়াম সাইজ বিজনেস তারাও চিন্তা করছে যে আমরা এগুলোকে ইউস করে কিছু একটা করতে পারি কিনা, ঠিক না? আর স্পেশালি এই কাজগুলা করার জন্য যে টুলস বা আমরা প্রোগ্রাম বলি বা যেকোনো সফটওয়্যার বলি, এগুলো এত বেশি এভেইলেবল যে একটা হচ্ছে এভেইলেবিলিটি বেড়ে গিয়েছে। ২ নাম্বার হচ্ছে অন্যরা করছে আমাদেরও ডেটাগুলো থেকে কিছু একটা ইনসাইট বের না করতে পারলে আমরা পিছিয়ে যাবো, ঠিক না? তো এই নানা কারণে কিন্তু এখন এই প্রফেশনটার ডিমান্ড বেড়েছে। এটা আমরা সবাই মোটামুটি জানি। হুম? আমরা যে যেখানে কাজ করছি এটা মানে কিন্তু এটা না যে আমি এটা শিখে আমাকে ক্যারিয়ার চেঞ্জ করতে হবে বা আমাকে কোম্পানি চেঞ্জ করতে হবে, জব চেঞ্জ করতে হবে তা না। এর মানে হচ্ছে এটাও যে আমি যেখানেই কাজ করছি, আমি যদি ইউনিভার্সিটিতে কাজ করি, আমি যদি আ বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাজ করি, আমি যেখানেই কাজ করি, যেখানেই। সেখানে আমাকে কোনো না কোনো আমার হাতে দেখা যায় কিছু না কিছু ডেটা থাকে। অনেক সময় কিছু ডেটা পড়ে থাকে আমাদের কোম্পানিগুলোর মধ্যে আমরা ওগুলাকে কখনো ঘেঁটে দেখি না। কারণ আ মা আমরা জানি না এগুলা নিয়ে কি করা যেতে পারে। তো এই স্কিলটা থাকলে তখন আমরা আসলে যে আমাদের কন্ট্রিবিউশন টা বাড়াতে পারি। ঠিক না? আমাদের কোম্পানিগুলো বেটার ডিসিশন মেক করতে পারে। তো এই নানা ডিমান্ড বলি বা আ আ আমরা প্রেশার বলি বা অপরচুনিটি বলি, যেটাই বলি না কেন, আমাদের এই ডোমেইনে কিন্তু প্রচুর মানুষের এখন আগ্রহ বাড়ছে। তো এখন যারা আসছেন তাদের অনেকে টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। আর একটা বড় গ্রুপ আসেন যারা আসলে এই ধরনের কোন ব্যাকগ্রাউন্ড আমাদের নেই। আমরা কাজ করতে চাই, আসতে চাই, হ্যাঁ? শুরু করতে চাই কোথা থেকে। এখন আসলে আমরা কিভাবে শুরু করব? আমি তো প্রোগ্রামিং জানি না। আমি তো টুলস ইউস করতে জানি না। আমি তো ডেটা সম্বন্ধে জানি না ইত্যাদি, ইত্যাদি। ঠিক না? এই ধরনের চ্যালেঞ্জ গুলো কিন্তু আ আ আমাদের আসলে ওয়েবিনার অবজেক্টিভ আপনারা হয়তো ওয়েবিনার ডেসক্রিপশন টা পড়েছেন, Facebook এ পড়েছেন, LinkedIn এ পড়েছেন। এটাই মেইন অবজেক্টিভ এবং যখন আমরা স্টুডেন্টদের সঙ্গে কথা বলি বিভিন্ন ওয়েবিনারে বা আমাদের ব্যাচ গুলাতে, এই কথাগুলা ১ম ক্লাসে এই কথাগুলো চলে আসে যে, "আমরা কি পারব কিনা?" হুম? কারণ আমার তো এই ব্যাকগ্রাউন্ড নেই। আমি তো এটা কখনো করিনি। হ্যাঁ? বা কতটুকু জানতে হবে? হুম? তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু চলে আসে। তো আমার আজকের উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে মানে আ অপিনিয়ন শেয়ার করা। যে আসলে আমরা যারা সেই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই, আমি কি একটু আবার একটা কোয়েশ্চেন করতে পারি? যে এইখানে প্রায় অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করে আছেন আ আ Zoom সেশনটাতে। আমি কি বলতে পারি যে কারা আপনি একটু হাত তুলবেন যে আপনারা ডেটা ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি বা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি বা এই ধরনের জিনিস ভালো জানা নেই কিন্তু আপনারা আসতে চাচ্ছেন। এমন কয়জন? কুইকলি দেখতে পাচ্ছি অনেকগুলো হাত উঠে গেছে। হ্যাঁ? আচ্ছা গুড। থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। তো এইটা আমার আমার আজকে আমার হচ্ছে অডিয়েন্স হচ্ছে আপনারাই। হুম? যে বেসিক্যালি আমরা জানি না কোথা থেকে শুরু করতে হবে। আর এত কিছু আমি শিখতে পারবো কিনা। হুম? খায়রুল, অংশুমান এবং ওয়াকিল আপনার হাত নামাতে পারেন। জি, তো এইটাই আরকি। তো এখন যখন আমাদের টপিকটা হচ্ছে বিয়ন্ড দ্য কোড, ঠিক না? আমরা যখন আ আমি 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 কম্পিউটার সায়েন্স এ ব্যাচেলর করেছি। পরে বিজনেস এমবিএ করেছি। আমরা যখন কম্পিউটার সায়েন্স পড়তাম সেই 2000 2, 3, 4 তখন আসলে একটা সিচুয়েশন ছিল, এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তখন আমাদের মনে আছে আমরা সি ল্যাঙ্গুয়েজ বা জাভা ল্যাঙ্গুয়েজ আমরা সিনট্যাক্স গুলা মোটামুটি কাজ করতে আমাদের মাথায় থাকতে হতো আসলে। হুম? তো এবং আসলে সেগুলা আ আ আ আমরা বই পড়ে শিখতাম।
ঠিক আছে? আমি প্র্যাকটিস করতাম। মনে আছে প্রচুর প্র্যাকটিস করতাম। কারণ আমাকে কোডগুলা জানতে হবে। কিন্তু তারপর যখন গুগলের ইউজটা বেশি বেড়ে গেল ইন্টারনেটে, সার্চ ইঞ্জিনে। আপনারা হয়তো এখানে অনেকে জানেন যে এখন ChatGPT আসার আগে, হ্যাঁ? যে য আ অনেক ফোরাম আছে যে ফোরামগুলোতে আমরা গিয়ে কিন্তু কোড নামাতে পারি। কোড দেখা যায়। আপনি বিশেষ করে আপনারা অনেকে হয়তো এই সাইটটার সঙ্গে পরিচিত আছেন Stack Overflow। এ ধরনের অনেকগুলো সাইট আছে। আপনি যদি কোন একটা জিনিস করতে চান, আপনি যদি বলেন আমি R কোডটা জানতে চাই বা Python কোডটা জানতে চাই, অনেক এক্সাম্পল পাওয়া যায়। আপনাকে সেটা ডাউনলোড করে এডিট করে ফেলা যায়। ঠিক না? আর লাস্ট ২ বছর ধরে তো আমরা একটা এআই এর জোয়ার দেখতে পাচ্ছি। তো আমি যখন বলছি ইন দ্য এজ অফ এআই, তো এই এআই বললে এখনকার আমাদের দৈনন্দিন লাইফে কোন জিনিসটা খুব বেশি এখন আমাদের সঙ্গে জড়িত, হ্যাঁ? কে বলতে পারবেন? মানে কার মাথায় কি আসছে শুনি একটু? হ্যাঁ, ChatGPT। হ্যাঁ, নিয়াজ মোরশেদ বলেছেন ফিজওয়ান খান বলেছেন ChatGPT। হ্যাঁ, হ্যাঁ, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এগুলো সবকিছু হচ্ছে আন্ডারলাইং টেকনোলজি। ঠিক না? আর আমরা ChatGPT। সো এই ChatGPT বলি বা এই ধরনের যে আরো কিছু টুলস আসছে, Google এর আছে, ঠিক না? আ এই টুলস গুলা কিন্তু আমাদের লাইফটার এখন মানে কাজের ধরন চেঞ্জ করে দিয়েছে। এবং এই যে কোয়েশ্চেনটা আমাদের ছিল যে আমরা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে আসতে চাই। হ্যাঁ? তো আমাদের প্রোগ্রামিং কতটুকু জানতে হবে? বেসিক্যালি পাইথন জানবো নাকি R শিখবো বা শিখলে বা এটাকে আগে কোর্স করে শিখে তারপর আমরা এই লাইনে হাত দিব। তো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার বড় একটা কারণ হচ্ছে যে আসলে এই ধরনের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলি, LLM বলি, এদের কিন্তু একটা কোড জেনারেট করার কি আছে? একটা বিশাল ক্ষমতা আছে। এটা হয়তো এখানে অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত না হয়তো। ঠিক না? তো এই নতুন যে মানে একটা এই চেঞ্জ এ আমাদের পাইথন বা R শেখাটা কতটুকু মানে কতটুকু জরুরি এবং কতটুকু ডিপ এ যাওয়া জরুরি। হ্যাঁ? অনেকগুলা কোয়েশ্চেন আছে। কতটুকু আমি শিখবো? আমাকে সিনট্যাক্স কতটুকু জানতে হবে? তো আমার আজকের ওয়েবিনারের বেসিক উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আ যে আমাদের দিন শেষে এখন যে কারেন্ট অবস্থা, তাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইম্পোর্টেন্ট। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এটা আমাদের একটা ফ্রিডম দেয়। কেন ফ্রিডম দেয়? আমরা আমাদের মতো করে অনেক কিছু কোড লিখতে পারি। হ্যাঁ? যেটা অনেক সময় ক্লিক বেসড যে টুলস গুলো আছে, আমি যখন বলি ক্লিক বেসড টুল চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা পরে অ্যান্সার গুলো দেখব। তো ক্লিক বেসড টুলস মানে হচ্ছে একটা এক্সেল কিন্তু একটা বড় ক্লিক বেসড টুল, ঠিক না? আমরা ক্লিক করে জিনিসপত্র জেনারেট করি। এই ধরনের এক্সেল ছাড়াও বেশ কিছু অনেক টুলসই আছে যেগুলো আমি যদি SPSS এর কথা বলি, আ SPSS অনেক অপশন আছে যেগুলো আমাকে ক্লিক করে দেখতে হয়। যদিও SPSS এর স্ক্রিপ্ট লেখা যায়, সেটা অন্য আমরা আসলে খুবই মানে হাতে গোনা কয়েকজন ছাড়া SPSS স্ক্রিপ্ট কেউ লিখি না। তো ক্লিক বেসড টুল গুলা পাশাপাশি যদি আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে, সেটা আমাদের একটা ফ্রিডম দেয়। ঠিক না? কিন্তু এই ফ্রিডম থেকে বড় যেটা ইম্পোর্টেন্ট আ সেটা হচ্ছে আমাদের আসলে ডেটা সম্পর্কে নলেজ। হুম? আ ডেটা সম্পর্কে আমাদের নলেজটা কিন্তু ইম্পোর্টেন্ট। যেটা আসলে এখন আ যেটা এই আমি যদি আজ থেকে এই কথাগুলা যদি আজ থেকে ১৫ বছর আগে বলতাম, তখন আমি হয়তো বলতাম যে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে জানেন। যদি আসলে ডিপ লেভেলের ডেটা অ্যানালিটিক্স করতে চান। আমি যদি আজকে এটা ৩ বছর আগে বলতাম, আমি হয়তো একটু ডিফারেন্ট কথা বলতাম। কিন্তু আজকে যখন বলছি, তখন আমাকে বলতে হবে যে আসলে এখন টুলস গুলো আমাদের অনেক কিছুই করে দেয়। সো এখন যেটা বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ডেটা সম্পর্কে আমাদের লিটারেসি বা ডেটা সম্পর্কে উইজডম, ডেটা বুঝার ক্ষমতাটা। আমার কাছে একটা ফাইল দেওয়া হলো, আমি এই ফাইলটার দিকে তাকিয়ে আমার বোঝার চেষ্টা করা যে এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি কি ধরনের জিনিস বের করে নিয়ে আসতে পারি? অনেক সময় অনেক ডেটা আপনার কাছে আসবে উইথ স্পেসিফিক বিজনেস রিসার্চ কোয়েশ্চেন, যে বিজনেস কোয়েশ্চেন সহকারে আসবে যে, "আচ্ছা নোমান, তোমাকে এই ডাটা ফাইলটা দিলাম। তুমি এখান থেকে এইটা বের করে দাও।" অনেক সময় একদম স্পেসিফিক ডিমান্ড থাকে, ঠিক না? আবার অনেক ক্ষেত্রে হয়তো আপনার কন্ট্রোল এ বা আপনার রিচ এর মধ্যে কিছু ডেটা আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আ এটাকে কিভাবে করে এখান থেকে একটা বেনিফিট নেওয়া যায়, একটা ভ্যালু বের করে নিয়ে আসা যায়। তো এটাই হচ্ছে পয়েন্টটা যে আমাদের আসলে জানতে হবে ডেটা সম্পর্কে লিটারেসি। তো এইটা দেখানোর জন্য আমি আজকে এখন আমরা একটা কুইকলি একটা লাইভ কিছু একটা দেখবো, একটা ডেটা ফাইল নিয়ে দেখবো। তো এগেইন আমার আ অব মানে ফোকাস গ্রুপ হচ্ছে যারা, যেটা বলছিলাম যে আমরা ডেটা নিয়ে কাজ-টাজ করি নাই। কিন্তু ডেটা ফিল্ড লাইনে আসতে চাই। একটা জায়গাতে শুরু করতে চাই। তারপর অনেক দূর যেতে হবে। অনেক দূর যেতে হবে। আপনি যত ডিপে যাবেন, আ আমি 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 ধরেন আমি নিজের কথা বলি, আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করে আমার প্রফেশনে জয়েন করি। আ টেলিকম ফিল্ডে ছিলাম। ঠিক আছে? টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোতে ছিলাম। তখন আমার রোলটা মানে কাইন্ড অফ লাইক ডেটা ইঞ্জিনিয়ারিং রোলের মতো ছিল। যে বিভিন্ন সোর্স থেকে ডেটা নিয়ে এসে এক জায়গায় রাখা, এক জায়গায় লোড করা, সেগুলো কনভার্ট করা, কনভার্সন করা। ঠিক আছে? তো এবং পরবর্তীতে আমি আ এ একটা ধরেন ব্যাংকিং সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি। ডেটা নিয়ে কিন্তু কাজ করতে হয়েছে। কিন্তু যত আমি যাচ্ছি, এবং থিওরিটিক্যালি যত যাচ্ছি, তো দেখতে পাচ্ছি এই ফিল্ডটা অনেক বড়। এখানে অনেক দূর যাওয়া যায়। একটা কাজ, একটা ডিসিশন আপনি একভাবে মেক করতে পারেন।
কিন্তু দেখা যায় এই ধরনের আরো মডেল, বিশেষ করে এখন মেশিন লার্নিং মডেল চলে আসছে, ডিপ লার্নিং চলে আসছে। এগুলো নিয়ে যত জানবেন তত আপনি একটা মোর ভ্যালু এড করতে পারবেন। ওকে? তো কিন্তু কোথাও এক জায়গা থেকে আমরা শুরু করতে চাই। সেটাই হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু এইটাই কোয়েশ্চেন যে আ নোমান ভাই অথবা স্যার কোথা থেকে আমরা শুরু করব? তো আমরা একটা ডেটা ফাইল দিয়ে শুরু করি। সবাই কি রেডি কিনা? আমরা একটা ডেটা ফাইল নিয়ে আজকে মোটামুটি কিছু কাজ করব একসঙ্গে। আপনারা দেখবেন, হ্যাঁ? এবং আমি যে পয়েন্টটা মেক করেছি, সেই পয়েন্টটা আমি আ আ কনভিন্স করার চেষ্টা করব যে আমাদের যত না প্রোগ্রামিং স্কিল দরকার, তার থেকে কোন স্কিলটা বেশি দরকার? যে ডেটা লিটারেসি স্কিলটা বেশি দরকার, ডেটা বোঝার ক্ষমতাটা বেশি দরকার। কি করব, হ্যাঁ? সবাই কি রেডি? হুম? শুরু করব? হাত তোলেন। জি রেডি স্যার। থাকলে হাত তোলেন। ওকে, ঠিক আছে, সবাই রেডি। গুড। তো আমি আজকে একটা ডেটা ফাইল দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যেটা আমরা আমাদের ব্যাচে, আমাদের ক্লাসে আমরা এই ডেটা ফাইলটা প্রায় ইউজ করি। সেটা হচ্ছে আ Airbnb। এটা খুবই কমন একটা আ ডেটা ফাইল। আপনারা যারা পরিচিত না তাদের জন্য বলছি, ইন্টারনেটে অনেক ডেটা ফাইল কিন্তু পাওয়া যায়। আপনারা ডাউনলোড করে কিন্তু আপনি আপনার যে কোম্পানি ডেটা আপনার কাছে এভেইলেবল না থাকে এবং শুরুতে যদি আপনি এই ধরনের ডেটা না পান, আপনি অনেক সাইটে যেতে পারেন। Kaggle.com বলে একটা ভালো সাইট আছে। যেখানে গিয়ে প্রচুর ডেটা পাওয়া যায়। অনেকে আপলোড করে রাখে। সো এরকম একটা ডেটা ফাইলের নাম হচ্ছে Airbnb ডেটা। তো আমি এই ফাইলটা ওপেন করি। এই ফাইলটা আমি Kaggle থেকে ডাউনলোড করে কিছু মডিফাই করেছি। এটা একটা CSV ফাইল। তো CSV ফাইল মানে হচ্ছে কমা সেপারেটেড হলো। আমরা বিস্তারিত যাচ্ছি না। কারণ আমাদের আজকে আ সেমিনারটা আসলে ক্লাস না। এটা হচ্ছে আমরা জাস্ট একটু মানে শেয়ারিং। এটা কি বলবো? এটা মেসেজ শেয়ারিং। তো এইটা হচ্ছে আমাদের ডেটা ফাইলটা। তো এখানে দেখতে পাচ্ছি সব কমা সেপারেটেড ফাইল। আচ্ছা, ঠিক আছে। তো আমি এই ডেটা ফাইলটা একটু এক্সেলে ওপেন করি। আমরা যদি একটু এক্সেল ওপেন করি দেখতে চাই। উম এক্সেল ওপেন করলাম। গুড। তো এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে ডেটা ফাইলটা। তো Airbnb বিষয় নিয়ে সবাই পরিচিত, ঠিক না? Airbnb অনেক ডেটা ফাইল আপনারা ইন্টারনেটে পাবেন। আ সো যেমন হতে পারে এটাই আপনাদের হয়তো অনেকের জন্য স্টার্টিং পয়েন্ট হতে পারে যে এই ধরনের একটা ফাইল নামিয়ে নিজেরা কিছু ট্রাই করা। তো দেখতে পাচ্ছি এখানে রুম আইডি আছে, সার্ভে আইডি, হয়তো কেউ না কেউ কিছু বাসার সার্ভে করেছে আরকি। এগুলো সার্ভে আইডি, বাসার আইডি, হোস্টের আইডি, ঠিক আছে? বাসার টাইপ দেওয়া আছে। এটা কেমন ধরনের বাসা, হুম? তারপর হচ্ছে আপনার এটা কি কোন শহর থেকে? দেখে মনে হচ্ছে এটা ইউএস এর কোন একটা ডেটা সেট। কতগুলো রিভিউ পড়েছে, কেমন স্যাটিসফ্যাকশন আছে, ওভারঅল স্যাটিসফ্যাকশন কতটুকু ওই বাসার ব্যাপারে। তারপর ওখানে অ্যাকোমোডেশন কয়জন মানুষ জায়গা হয়, অ্যাকোমোডেশনস বা অ্যাকোমোডেটস, কতগুলো বেডরুম আছে এবং শেষে এই বাসাটার প্রাইস কত, হ্যাঁ? এটা জানি না, হতে পারে অফ কোর্স এটা ডলারেই হবে এবং মেবি এটা উইকলি বা ডেইলি, আই ডোন্ট নো। এটা প্রাইস দেয়া আছে এবং দেখতে পাচ্ছি লাস্ট কলামে একটা কলাম দেয়া আছে। কলামটা হচ্ছে এই বাসাটা কি গুড প্রাইসড কিনা? মানে এটা কি আসলে প্রাইসটা যেটা আছে সেটা কি ভালো না খারাপ? কেউ একজন হয়তো এই এইগুলোকে তারা অ্যাসেস করে বসিয়েছে আরকি। তো মোটামুটি ডেটা ফাইলটা প্রায় ৮,০০০ এর মতো রো আছে, ৮,০০০ এর মতো। তো ধরেন আমরা এই ফাইলটা আমাদের কাছে আসছে। এখন ১ম আমি যেটা বলছিলাম, এই ধরনের ডেটা ফাইল যদি আমার সামনে আসে, এখন আমরা যেটা বলছিলাম, অনেক সময় যারা আমাকে দেখে ডেটা ফাইল শেয়ার করে তাদের কিন্তু কিছু ডিমান্ড থাকে যে, "তুমি এটা বের করে দাও, ওইটা বের করে দাও।" কিন্তু আমাদের হাতে হয়তো ডেটা নেই। আমরা জাস্ট একটা এক্সপ্লোর করতে যাচ্ছি। ঠিক না? তো ফার্স্ট একটা কাজ করে নিই। আমাদের যেহেতু অনেক বড় ৮,০০০ টা প্রায় রো, আমরা এটাকে একটু ছোট করে এক্সেল এ যে কাজগুলো খুব সহজে করা যায়। আমরা ১ম কিছু অংশ এক্সেল এ করব। তারপর আমরা চলে যাব যে একই কাজ যদি পাইথন বা আর এ করতে চাই তাহলে কত কুইকলি আমরা সুইচ করতে পারি বা কিভাবে করতে পারি। এবং অবশ্যই আমরা ChatGPT ইউস করব আজকে। যে আমার এটা অবজেক্টিভ যে ChatGPT দিয়ে আমরা কোড জেনারেট করতে পারব। কিন্তু কোড জেনারেট করে কোড রান করব। কিন্তু তার আগে যেটা দরকার যে কিছু এক্সপ্লোর করার এবিলিটি। ঠিক আছে? তো আমি যে ফিল্টার করে আমি জাস্ট ২ টা সিটি নিতে চাচ্ছি। আমি চাচ্ছি ধরেন কথায়, কথায় অ্যাশভিল আর নিউ ইয়র্ক সিটি, এই ২ টা ডেটা সেট নিয়ে আমি আজকে কাজ করতে যাচ্ছি। হুম? তো আমি ফিল্টার করলাম। এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তো আ আমি কপি করে আরেকটা জায়গায় রেখে দিই আমাদের বাকি কাজগুলো করার জন্য। এই যে চলে আসছে এখানে। হুম, তো বড় করে ফেলি। তো এখন কথা হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের যে এখানে ডেটা ফাইল গুলা আছে, ডেটা গুলো আছে, এটা নিয়ে আমরা কি করতে পারি? তো একটা হতে পারে হয়তো একটা বিজনেস কোয়েশ্চেন হতে পারে যে ২ টা সিটি যদি বললাম, এই ২ টা সিটির কি হাউস প্রাইস এর কি কোন ডিফারেন্স আছে কিনা? মানে সিটি হওয়ার কারণে, নিউ ইয়র্ক হওয়ার কারণে কি হাউস প্রাইস এর কোন মানে বেশি হবে কিনা? এটা একটা হতে পারে। এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে টেস্ট করতে পারি? আমরা ভিজুয়ালি দেখতে পারি অথবা নিউ ইয়র্কের হাউস প্রাইস আর অ্যাশভিলের হাউস প্রাইস এর এভারেজ বের করে, এভারেজ যদি ভালো গ্যাপ থাকে সেই গ্যাপ থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি
ভিজুয়ালি যেটা বলছিলাম করতে পারি, বক্স প্লট বানাতে পারি, স্ট্যাটিস্টিক্যালি আমরা টি টেস্ট করতে পারি, ঠিক না? যদি আমার সিটি মনে করেন নাম্বার অফ সিটি যদি 2 এর বেশি হতো, যে নিউ ইয়র্ক, বোস্টন, অ্যাশভিল, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে শহর শহর হওয়ার কারণে মানে স্পেসিফিক সিটিতে কি হাউস প্রাইস এমনি বেশি কিনা, হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছি রুম টাইপ, বেশ কিছু রুম টাইপ আছে এখানে, 3 রকম রুম টাইপ, এন্টায়ার হোম, প্রাইভেট হোম, শেয়ার্ড রুম। এই এই টাইপ ডিফারেন্সের কারণে কি প্রাইস ভ্যারি করে কিনা আমরা অ্যানোভা করতে পারি, ঠিক না? তো এই যে আমি শব্দগুলো বললাম, আমি জানি এখানকার অনেকেই হয়তো শব্দগুলো শুনেছেন আগে, হ্যাঁ, কিন্তু মানে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, আমি যদি কাউকে এখন জিজ্ঞেস করি এটা মানে কি, কখন কোনটা ইউজ করে, অনেকে আমরা বলতে পারবো না, ঠিক না? তো কিন্তু এই যে এই নলেজটা যদি আমার জানা থাকে যে আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার এভাবে দিতে পারি, তাহলে আমরা হয়তো সেই দিকে সেই অনুযায়ী নিজেকে গাইড করতে পারি, ঠিক না? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং আমাদের বিজনেস কোয়েশ্চেন কি হতে পারে, রিসার্চ কোয়েশ্চেন কি হতে পারে? একটা হতে পারে যে আমি যে প্রাইস দেখতে পাচ্ছি, এই প্রাইসটাকে কি আমি ফিউচারে প্রেডিক্ট করতে পারবো কিনা? যদি আমাকে কেউ একটা নতুন বাসার কনফিগারেশন দিয়ে বলে যে এটা একটা প্রাইভেট রুম, এটা অ্যাশভিলের, এটার মনে করেন অ্যাকোমোডেটস এতজন হয়, বেডরুম এতজন হয়, একটা বাসার যদি নতুন ইনফরমেশন আসে, তাহলে কি আমি কি পরবর্তীতে ফিউচারে এই প্রাইসটাকে প্রেডিক্ট করতে পারবো কিনা? এবং এটাও কি প্রেডিক্ট করতে পারবো কিনা যে এটা ভালো প্রাইস নাকি খারাপ প্রাইস, গুড ইয়েস অর নো? এটা একটা ভালো রিসার্চ কোয়েশ্চেন হতে পারে, ঠিক না? তো ধরেন আমরা আজকে ওই রিসার্চ কোয়েশ্চেন ধরে আগাই, যে আমি প্রাইসটাকে কি করতে চাই, প্রেডিক্ট করতে চাই। এখন প্রাইসটাকে যখন প্রেডিক্ট করতে চাবো, তখন আমার মাথায় প্রশ্ন চলে আসবে, আমি প্রেডিক্ট করবো বেসড অন হোয়াট? আমি কি প্রেডিক্ট করবো কি এই সবগুলার বেসিসে, নাকি এদের মধ্যে কয়েকজনকে নিয়ে? আমার কি সবগুলো ইনফরমেশন দরকার প্রেডিক্ট করার জন্য, নাকি কিছু হলেই হবে? আমাদের এই আমাদের এই ডেটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা, অবশ্যই আমি আগেও বলেছি, খুবই পপুলার ডেটা সেট, মানে ডেমনস্ট্রেট করার জন্য। কিন্তু রিয়েল লাইফ এর ডেটা সেট গুলো কি হয়, অনেক কলাম থাকে। আপনি যদি একটা কথার কথা একটা কোম্পানি টেলিকমের যদি কাস্টমার ডেটা সেট আপনার হাতে আসে, এবং কাস্টমার কি আপনার কোম্পানির প্রোডাক্ট শেষ পর্যন্ত ইউজ করে, কন্টিনিউ করে, নাকি কোম্পানি থেকে বের হয়ে যায়, আপনি যেটা প্রেডিক্ট করতে চান, অনেক কলাম থাকবে, ঠিক না? সেখানে সিচুয়েশনটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এনিওয়েজ, তো আমরা একটু দেখি, আজকে আমরা দেখি প্রাইস প্রেডিক্ট করার জন্য আমাদের কোন ভ্যারিয়েবল গুলো ইম্পোর্টেন্ট। হুম? তো এটা দেখার জন্য ওয়ে কি? আমাকে এটা জানতে হবে। এটা দেখার জন্য ওয়ে কি? আমরা হয়তো অনেকেই জানি এখানে যে এটা একটা ভালো ওয়ে হচ্ছে আমি যদি একটা স্ক্যাটার প্লট বানাতে পারি। বা আমি যদি কোরিলেশন ক্যালকুলেট করতে পারি। আমরা অনেকে আন্ডারগ্রেডে পড়ে আসছি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর, ঠিক না? তো আমরা একটা কুইকলি প্রাইস এর সাথে বেডরুমের একটা স্ক্যাটার প্লট বানিয়ে ফেলি। ইনসার্ট, এই যে একটা স্ক্যাটার প্লট চলে আসলো। প্রাইস এর সঙ্গে কার বেডরুমে চলে আসলো। তো আমি অন্য একটা জিনিস করব, হয়তো এই কাজটা, এই ট্রিকটার সঙ্গে অনেকে পরিচিত আছেন কিনা। আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি। নিউ এক্সেল ফাইল ক্রিয়েট করলাম। আমি ২ টাকে পাশাপাশি রাখি। পাশাপাশি রাখলাম। গুড। এই যে আমি এটা ক্রিয়েট করলাম, এটাকে আমি একটু এই ফাইলে নিয়ে আসি। আরেকটা এই যে নতুন যে ফাইলটা, ব্ল্যাংক ফাইল বানালাম। এটা কেন আনলাম আমরা একটু পরে বুঝবো, এটা কেন আনলাম, যে আমাদের এক্সপ্লোর করার ক্ষেত্রে অনেক বেনিফিট দিবে এটা আমাকে। তো আমি ছোট করে এটা প্রাইস এর সঙ্গে কার, এটা আছে প্রাইস এর সঙ্গে বেডরুম, হ্যাঁ, প্রাইস ভার্সেস বেডরুমস। হ্যাঁ, ফিজান খান। তো প্রাইস এর সঙ্গে অ্যাকোমোডেটস এর একই সম্পর্ক দেখতে চাই। ইনসার্ট, আমরা এটা কার দেখলাম, এটা আমরা দেখলাম প্রাইস ভার্সেস অ্যাকোমোডেটস। ACC দেখলাম সংক্ষেপে। আচ্ছা, তারপর আমরা কুইকলি প্রাইস এর সঙ্গে ওভারঅল স্যাটিসফ্যাকশন এর কোনো সম্পর্ক আছে কিনা দেখে ফেলি। কারো যদি কোনো কোয়েশ্চেন-টোয়েশ্চেন থাকে লিখে রাখেন, আমরা পরে এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। হুম? তো এটা এখানে নিয়ে আসি। একইভাবে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। সবার শেষে হচ্ছে প্রাইস এর সঙ্গে রিভিউর কোনো সম্পর্ক আছে কিনা। ইনসার্ট, স্ক্যাটার প্লট, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। তো ৪ টা জিনিস। একটা হচ্ছে আমরা বেডরুম দেখলাম, বেডরুমস। আরেকটা হচ্ছে অ্যাকোমোডেটস দেখলাম এখানে, অ্যাকোমোডেটস, অ্যাকম লিখলাম সংক্ষেপে। তারপর আমরা দেখলাম ওভারঅল স্যাটিসফ্যাকশন এর কোনো সম্পর্ক আছে কিনা, স্যাটিসফ্যাকশন সংক্ষেপে স্যাটিস লিখলাম। আর হচ্ছে নাম্বার অফ রিভিউজ এর কোনো সম্পর্ক আছে কিনা। হুম? কারণ আমাদের অবজেক্টিভ কি, আমার অবজেক্টিভ হচ্ছে আমি প্রাইসটাকে প্রেডিক্ট করতে চাই ফিউচারে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কাদের ভিত্তিতে প্রেডিক্ট করব। আমি কি, আমার কাছে যদি এখন প্রায় ৫০ টা ডেটা থাকে, ৫০ টা কলাম থাকে, আমি কি সবার ভিত্তিতে করব, নাকি আমার সবগুলো দরকার নেই? তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখন
এটা স্ক্যাটার প্লট বানাতে হবে, এটা আমাকে আমার অভিজ্ঞতায় জানতে হবে যে আমি এভাবে করে সম্পর্ক কি বলবো মানে ইভালুয়েট করতে পারি ২ টা ভ্যারিয়েবল এর মধ্যে, হ্যাঁ? তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে কি আর সম্পর্কটা পজিটিভ নাকি নেগেটিভ, বা তাতে কি সিটির সঙ্গে কি যে যায় আসে কিনা? হুম? যেমন একটা মজার জিনিস দেখেন, আমি যদি সিটিটাকে অ্যা শুধু নিউ ইয়র্ক সিটি সিলেক্ট করি, শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি, তাহলে দেখা যায় গ্রাফ চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমি শুধুমাত্র অ্যাশভিল নেই, হ্যাঁ? আ অ্যাশভিল নেই, তাহলে আমাদের গ্রাফ চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি ২ টা সিটির সম্পর্ক মোটামুটি সেইম না। মানে একটা সম্পর্ক আছে প্রাইস এর সঙ্গে সবারই। তো আমি জানি না এটা হয়তো এখন আমাকে এখানে একটা ইভালুয়েট করতে হবে যে আমি যে প্রেডিকশন করব, কার ভিত্তিতে করব। তো আমার অবজারভেশন এ মনে হচ্ছে আমি যে নিচের দিকে নামি, আ রিভিউ এর সাথে আসলে প্রাইস এর কোন সম্পর্ক নাই। কোন প্যাটার্ন দেখতে পাচ্ছি না। প্যাটার্ন যদি বলে থাকি, এই উপরের ২ টা গ্রাফে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। বেডরুম এর সাথে অ্যাকোমোডেটস। তাহলে আমরা একটা ডিসিশন মোটামুটি ডিসিশন একটা নিতে পারি যে আমি প্রাইস প্রেডিক্ট করতে পারি কার সাথে? বেডরুমের সাথে অ্যাকোমোডেটস এর করতে পারি। আর অনেকে হয়তো জানেন যে এই ধরনের এক্সপ্লোর টা আমরা অন্যভাবে করতে পারতাম। কোরিলেশন কোএফিশিয়েন্ট এর যেটা এক্সেল এর এই ফাংশন গুলা আছে, যে আমি যে ডেটা এনালাইসিস এ যাই, এখানে কোরিলেশন বের করে ফেলা যায়, এই যে কোরিলেশন। ওকে? তো এখন আমি এক্সেল এ করলাম না। কোরিলেশন করলে ও আসলে সবগুলোর সাথে সবগুলা একটা সম্পর্ক করে দিবে। আচ্ছা, গুড। তো আমরা মোটামুটি একটা বুঝলাম যে সম্পর্ক আছে, এবং আরেকটা জিনিস খেয়াল করলাম, যখন আমি সিটি চেঞ্জ করে ফেলি, তখন গ্রাফ গুলোর মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে। ভালো চেঞ্জ আসে। তার মানে এখান থেকে এটাও একটা ফিলিংস টা পেলাম যে সিটির উপরে প্রাইস এর একটা ভালো সম্পর্ক আছে। তো এটা যদি আরেকটু ভালো মতো দেখতে চাই, আর কিভাবে সম্ভব? তো আরো কিভাবে সম্ভব? এটাও আবার একটা ডেটা লিটারেসি পার্ট, যে আমি যদি ২ টা সিটির মধ্যে দেখতে চাই ডিফারেন্স টা কেমন, এটাকে আর কোনভাবে দেখা যায় কিনা? একটা হতে পারে বক্স প্লট, ঠিক না? বক্স প্লট আমরা আমরা একটা বক্স প্লট বানিয়ে দেখি। সো ধরেন আমি উম আ বক্স প্লট বানাবো। আ আ নতুন একটা আছে এখানে, ২ টা সিটি আবার নিয়ে আসি। আমাদের হাতে ২ টা সিটি ছিল। তো বক্স প্লট কি করে বানাতে হয়? আমি জাস্ট প্রাইসটাকে সিলেক্ট করে ইনসার্ট, আ আমরা অনেকে হয়তো জানি যে এই অপশন গুলো এক্সেল এ আছে। বক্স প্লট। এই যে একটা বক্স প্লট টাইপের আসলো। এখন আমার অভিজ্ঞতা, আমি জানি আমি অনেককে জিজ্ঞেস করেছি বক্স প্লট আপনারা কি পড়তে জানেন কিনা, বা আমরা কি পড়তে জানি কিনা, বক্স প্লটের এই যে অনেকগুলো লাইন টেন, এগুলোর মিনিং কি? এটার সঙ্গে হয়তো আমরা অনেকেই খুব বেশি পরিচিত না আরকি। কিন্তু এটা একটা খুব ভালো ওয়ে, যে আমি যদি আ কোন একটা ২ টা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল না? এই যে ২ টা এগুলো কিন্তু ছিল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল। ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল এর সঙ্গে যদি আমরা কোন একটা প্রাইস একটা নিউমেরিক্যাল ভ্যালু, তার সম্পর্ক দেখতে চাই, এটা গুড ওয়ে। তো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। যেমন একটা ইনফরমেশন আছে, কিছু বাড়ির প্রাইস unusually খুবই হাই। হ্যাঁ? unusually খুবই হাই, যেটা বাকিদেরকে রিপ্রেজেন্ট করে না। তো এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি আউটলায়ার বলি, এক্সট্রিম ভ্যালুস বলি। তো স্যার, আউটলায়ার দিয়ে আমরা আউটলায়ার ভ্যালু যদি আমরা ডিটেক্ট করতে পারি, এদেরকে আমরা কি বাদ দিব, নাকি রাখবো, নাকি রিপ্লেস করব? কি করব? সেটা আবার ডেটা লিটারেসির আরেকটা ডোমেইন, ঠিক না? যে আমি আউটলায়ার গুলাকে নিয়ে কি করতে পারি? ওকে? তো ওই আমরা আলোচনায় যাচ্ছি না। আমরা যেটা করি সেটা হচ্ছে, গ্রাফটাকে একটু দেখার সুবিধার জন্য আমরা এই গ্রাফের Y ভ্যালুটাকে একটু আ ৬,০০০ থেকে নামিয়ে ধরেন কথার কথা ৪০০ করে ফেলি। তাতে গ্রাফটা একটু বেটার। এই যে গ্রাফটা একটু বেটার দেখা যাচ্ছে। তাতে অনেক শহরের অনেক বাড়িরই প্রাইস অবশ্যই এখানে দেখা যাচ্ছে না। কিন্তু এই যে ডট লাইন গুলো মনে হচ্ছে এটা আউটলায়ার। এখন এখানে অনেক হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছি। হরাইজন্টাল লাইন গুলো মিনিং কি সেটা জানার বিষয় আছে। আমি যদি শুধুমাত্র আ নিউ ইয়র্কের দেখতে চাই, তাতে দেখি তো বক্স প্লটটা কেমন হয়। বক্স প্লট একটু চেঞ্জ হয়ে গেল। আমার কম্পিউটার দেখতে পাচ্ছি আনইউজুয়ালি খুবই স্লো হয়ে গেছে হঠাৎ করে। তো আবার যদি আমি অ্যাশভিল এর বক্স প্লট দেখতে চাই, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি তো বক্স প্লটে কোন চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসছে। ঠিক না? তো এখান থেকে একটা মোটামুটি ইঙ্গিত পেলাম যে শহরের উপর ডিপেন্ড করে। ঠিক না? তো এই যে সো ফার এতগুলা কাজ করলাম, এই কাজগুলা এখন কারো খুব ইচ্ছা করলো আমি এগুলা পাইথনে বা R এ করতে চাই। ঠিক না? যেটা আমি বলছিলাম যে আমরা যদি আজ থেকে ২-৩ বছর আগে হতো, আমাকে হয়তো আ মা ইন্টারনেটে গিয়ে এই ধরনের কোড বা ডকুমেন্টেশন ঘাঁটতে হইতো, যে এই কাজগুলা পাইথনে কিভাবে করা যায়, বা ল্যাঙ্গুয়েজটা শিখে কিছু ট্রাই করতে হইতো। ঠিক না? আমরা আজকে যেটা করি যে আমরা ChatGPT কে জিজ্ঞেস করি যে আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো তুমি আমাকে ফর এক্সাম্পল R এ করে দাও। তো দেখি ও আমাকে কি পরিমাণে কতটুকু হেল্প করতে পারে। তো অলরেডি আমরা আমাদের ক্লাসের সুবিধার জন্য আমি এটা করে রেখেছি। আমি এজন্য আ লাইভ যাচ্ছে না। তার আগে একটা কথা বলে নেই।
তার একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা যে ফাইলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে Airbnb ডেটা সেট। তো এখানকার নামগুলা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে এগুলোর পারপাসটা কি বা এগুলোর মিনিংটা কি। অনেক ক্ষেত্রে ডেটা সেট আসতে পারে যেখানে আসলে আমার বিভিন্ন কলাম আছে কিন্তু কলামগুলার নামটা মিনিংফুল না। যেমন আমি এই ক্ষেত্রে একটা ডাটা শেয়ার করতে চাই যেটা আমরা আমাদের ক্লাসে ব্যবহার করি খুব বেশি। ইউএস ক্রাইম ডেটা সেট। ইউএস এর প্রায় ৪৭ টা সিটি। এটাও আবার একটা খুব পপুলার ডেটা সেট, ইন্টারনেটে খুবই এভেইলেবল। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন, হ্যাঁ? যেমন গুগলে গিয়ে যদি সার্চ দেন uscrime.csv, এই যে ক্যাগেল এর ডেটা সেটটা আছে। এটা যে কেউ নামিয়ে যারা নতুন শিখতে চান তারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। হুম? তো এই ডেটা সেটটার সমস্যা কি? এখানে যে কলামগুলার নামগুলা কিন্তু মিনিংফুল না। ঠিক না? এড, ও, পো, এলএফ, এমএফ ইত্যাদি। সো আমার কাছে যে ডেটা সেট থাকে এটা একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট যে আমরা ডেটা সেটের যে প্রতিটা কলামের মিনিং কি, এগুলার টাইপ কি, এটাও কিন্তু একটা এক্সপ্লোর করার বিষয়। এটা যারা আমাদের ডেটা সেটটা দিয়েছেন ওনার, তাদের কাছে আমরা রিচ করতে পারি যে তোমরা আমাকে একটু ডেটা সেটটা বুঝিয়ে বলো। এটার পারপাস কি? এটার ডেটা হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে, লোয়েস্ট কত হতে পারে? এটা যে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, এই ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল মধ্যে কয়টা ক্যাটেগরি? ২ টা নাকি ৪ টা না ১০ টা? হ্যাঁ? তো যেগুলো পাবলিকলি এভেইলেবল ডেটা সেট সেগুলো অনেক ক্ষেত্রে এই বর্ণনা পাওয়াই যায়। আর যদি আপনার নিজের কোম্পানির ডেটা সেট হয় আপনি তাহলে একটু ইনভেস্টিগেট করে দেখলেন এটার মিনিংটা কি। ওকে? এনিওয়েজ, আমরা এখন আসি এই কাজগুলো এতক্ষণ যা করলাম সেটা আমরা কুইকলি আর কোড জেনারেট করতে চাই। সো আমি যদি একটু সামারি করি, আমরা কিন্তু সো ফার এই কাজগুলো করেছি। আমরা একটা ডেটা সেট লোড করেছি এক্সেল এ, ঠিক না? এক্সেল এ করেছি। এটা থেকে একটা সাবসেট বানিয়েছি নিউ ইয়র্ক এবং অ্যাশভিলের। তারপর আমরা কিছু বেসিক এক্সপ্লোরেশন করেছি। আমরা দেখেছি এর মধ্যে কয়টা কলাম আছে। হ্যাঁ? দেখেছি প্রায় ৮,০০০ এর মতো কলাম ছিল। পরে ফিল্টার করার কারণে কমে গিয়েছে। হ্যাঁ? আর তারপর ডেটা টাইপ গুলো দেখাই যাচ্ছিল। কিছু ক্যাটেগরিক্যাল, কিছু নিউমেরিক্যাল। আমরা স্ক্যাটার প্লট বানিয়েছি, বেশ কিছু স্ক্যাটার প্লট বানিয়েছি। ঠিক না? বেশ কিছু স্ক্যাটার প্লট বানিয়েছি। তারপর আমরা শেষে বক্স প্লট বানিয়েছি। আমি যা করেছি আমি এখানে সব লিখে ফেলছি। হুম? বক্স প্লট বানিয়েছি। কিন্তু আবার পয়েন্টটা কোন জায়গায় যে স্যার এগুলো যে বানাতে হয় বা এগুলা ছাড়াও যে আরো কিছু করা যেতে পারে ডেটা এক্সপ্লোর করার জন্য এটা কি? হ্যাঁ? সেই নলেজটা হচ্ছে আমি বারবার যেটা ফোকাস করি সেটা ইম্পোর্টেন্ট নলেজ। যে ওই জায়গাটা আমাদের আসলে বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ? একটা হচ্ছে ডোমেইন নলেজ। ডোমেইন নলেজ মানে হচ্ছে আমি যে ডেটাটা পেয়েছি সেই ডেটাটার কনটেক্সট টা কি? কনটেক্সট। এই ডেটার কোন ভ্যারিয়েবল গুলা ডিপেন্ডেন্ট আর কোন ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, বা আমার কোম্পানি কোন ভ্যারিয়েবল গুলা প্রেডিক্ট করতে চাইতে পারে আর কোন ভ্যারিয়েবল তার দরকার নেই। বা এতগুলা যে কলাম আছে সবগুলা কলামের ডেটা পাওয়া কি অলওয়েজ ইজি, নাকি কিছু কলামের ডাটা পাওয়া মাঝে মধ্যে ইজি, মাঝে মধ্যে ডিফিকাল্ট। ঠিক না? অনেক কোয়েশ্চেন। তো এটা ডোমেইন নলেজ। হ্যাঁ? আর আরেকটা হচ্ছে যে আমি কোন দিকে যেতে পারি। তো আমরা ওই যেতে পারার বিষয়টাই আমি ফোকাস করছি। তো যদি এখন আমরা এই কাজটাই পাইথন এ বা R এ করতে চাইতাম, আমি জাস্ট এই কোয়েশ্চেন গুলো একসঙ্গে করে আমি ওকে বলব, "তুমি আমাকে R কোড জেনারেট করে দাও।" ঠিক না? তো আমি যেটা অলরেডি করেছি আমরা সেই ফাইলে চলে যাই। উম হুম, আমি জানি না আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? আমি আর ChatGPT কে সেটাই জিজ্ঞেস করলাম যে, "তুমি আমাকে R কোড দাও। আমি এই কাজগুলো করতে চাই।" এবং কোন ডেটা সেটের উপরে? এই Airbnb ডেটা সেটের উপরে। ওকে? তো ও আমাকে একটা R এর লম্বা কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে? আমরা দেখি যে এই কোডটা কতটুকু আসলে কি বলবো কারেক্ট। আমি কপি করলাম কোডটা। এখন নেক্সট কোয়েশ্চেন চলে আসে কোডটা কপি করলাম, এটা আমি কিভাবে চালাবো? তো এই জায়গাটা আবার একটু জানার বিষয় আছে যে কয় ধরনের ওয়েতে আমরা কোড রান করতে পারি। কি সফটওয়্যার আছে, কি টুল আছে। আমরা এটাকে বলি অনেক সময় IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বা কি মানে আর কি ওয়েতে সম্ভব এটা। তো ধরেন আমি আজকে একটা পার্টিকুলার ইউস করব সেটা হচ্ছে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। হুম? ভিজুয়াল স্টুডিও কোড। এই সফটওয়্যারটা বা এই টুলটা আমি আজকে ইউস করব এখন যে আমার কোড গুলা রান করার জন্য। স্যার এটাই কি একমাত্র টুল? অফ কোর্স না। এটার কি কোন অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যখন ২-৩ টা আ প্ল্যাটফর্ম ইউস করবেন, সফটওয়্যার ইউস করবেন, আপনি নিজেই টের পাবেন যে কোনটা মোর সুইটেবল, কোনটা মানে লেস সুইটেবল এটসেট্রা। ওকে? তো আমি যদি এই কোডটা আমি একটা ফাইল ওপেন করি। আমরা R এ দেখতে চাচ্ছি এটা। সো নিউ ফাইল। একটা নিউ ফাইল ওপেন করলাম। ধরেন আমি আমার প্রোগ্রামিং সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমি ChatGPT কে জিজ্ঞেস করলাম, "তুমি আমাকে।" তবে হ্যাঁ, আমি জানি কি করতে হবে। যেটা আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু ডেটাগুলোকে নিয়ে কিছু ভিজুয়াল বানাচ্ছি, সেই বানাচ্ছি, ঠিক না? আমার একটা আইডিয়া আছে এগুলা দিয়ে এটা বের করা, এই ধরনের ইঙ্গিত পাওয়া যেতে পারে কি বা কোন একটা কি বলবো এক্সপ্লোর করা যেতে পারে। ওকে? তো আমি কোডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখতে পাচ্ছি ও কি জানি শুরুর দিকে লোড করেছে না লাইব্রেরি। এটা আমরা হয়তো আগেও শুনেছি যে এখনকার দিনে R বা Python কেন এত বেশি পপুলার? বিকজ তাদের এত লাইব্রেরি বানানো আছে, এত ধরনের অ্যাড অনস বানানো আছে, অ্যাড অনস বা অ্যাড ইনস বলি।
যে এগুলা আমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারি, লোড করে নিতে পারি। যেটা এক্সেল এর জন্য একটা চ্যালেঞ্জ। এক্সেল এ আপনাকে যে অপশনগুলো দিচ্ছে আপনি তার বাইরে যেতে পারছেন না। শুধু এক্সেল না, এই ধরনের যেগুলো ক্লিক বেসড টুলস আছে সেগুলো আপনাকে হয়তো দিচ্ছে না এটা, হ্যাঁ? তো আমি এত আইডিয়া নেই। ও যা বলেছে আমি লোড করে এখন রান করব কি করে? আচ্ছা, একেকটা প্রোগ্রাম একেকভাবে রান করার ওয়ে আছে বা ইভেন একই প্রোগ্রামের মধ্যে আপনি কোড লেখার অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়। যেমন আমরা একটু করে পাইথনে দেখব যে পাইথনে আপনি চাইলে পাইথন কোড স্ক্রিপ্ট আকারে লিখতে পারেন অথবা পাইথন কোড আপনি জুপিটার নোটবুক আকারে লিখতে পারেন। এই যে আর এর ক্ষেত্রেও প্রযোজ্য। আর এও কোড লেখা যায় নোটবুক আকারে, আর এও কোড লেখা যায় স্ক্রিপ্ট আকারে। এটার ডিফারেন্স কি? আমরা যখন এই ধরনের কোর্স করব এগুলা বিস্তারিত জানতে পারবো যে এগুলো ডিফারেন্স কি, ওকে? আমি জাস্ট সিম্পলি রান করে যাই। রান করার বাটন হচ্ছে কন্ট্রোল এন্টার। আমি একেকটা রান করে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছি নিচে আউটকাম ও কিছু একটা করছে ও। হুম? গুড। সো ফার গুড। এই লাইনটা দেখে মনে হচ্ছে ও শুধু তাই না, ও একটা বর্ণনাও দিয়ে দিয়েছে যে এই কোডে কি হচ্ছে, ডাটা সেট লোড হচ্ছে। এখন আমরা যারা মোটামুটি ভালো ইংলিশ পারি এবং ভালো কমন সেন্স আমরা আছে, নট নেসেসারিলি আমরা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমরা অ্যাকাউন্টিং, বিজনেস, সোশিওলজি হোয়াটএভার ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কিন্তু এগুলা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে ডেটা ফাইলটা পড়ার চেষ্টা করা হচ্ছে। ওকে? আমি যদি পড়তে চাই দেখি কি বলে। তো যখনই পড়তে গেলাম ও আমাকে বলছে, "দেখো এই ফাইল তো এক্সিস্ট করে না।" হুম? তখন বিপদে পড়ে গেলাম যে এটা কি বলছে? তো আমি এই কোডটা নিয়ে এই এই কি বলে আপনার এরর মেসেজ বলি আরকি আমরা এটাকে। এরর মেসেজটা নিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম, "তুমি আমাকে এটার সম্বন্ধে একটা কিছু বলো।" ও আমাকে একটা বিস্তারিত এক্সপ্লেনেশন দিয়েছে। তার মূল সামারি হচ্ছে যে তোমার ফাইলটা যেখান থেকে আমি ফেচ করার চেষ্টা করছি, কালেক্ট করার চেষ্টা করছি সেই ফোল্ডারটা আমার জানা নেই। এটাই হচ্ছে মূল ওর সামারি কথা। তো ও বলছে, "তুমি চাইলে চেক করে দেখতে পারো। তুমি এই কমান্ডটা দিয়ে দেখতে পারো।" আমার এই কমান্ডটার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট ও বলছে আমি করি। আ আমি এখানে এসে আমি একটু দেখি তো কি বলতে যাচ্ছে। get wt এই কমান্ডটা দিয়ে দেখি। নিচে দেখতে পাচ্ছি ও কারেন্টলি এই ফোল্ডার থেকে আমার ডেটাটাকে কালেক্ট করার চেষ্টা করছে। তো আমি ভালো করে জানি আমার এই ফাইলটা এই ফোল্ডারে নেই। ওকে? তাহলে কি করব? ও আমাকে আরো ফার্দার কিছু সাজেশন দিয়েছে। এই যে এখানেই বলে দিয়েছে এগুলো যদি আমরা বিস্তারিত পড়ি ও বলছে, "তুমি এই কমান্ডটা ইউস করো। এই কমান্ডটা ইউস করে তোমার ফোল্ডারের পাথটা আমাকে চিনিয়ে দাও।" ভেরি গুড। আমি কমান্ডটা আগে আমার ধরেন আমার কমান্ডটার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। আমি জাস্ট এখানে বসালাম। উম এখন আমার ফোল্ডারের পাথটা আমিই জানি আমাকে জেনে এটা কপি করে আনতে হবে। এই হচ্ছে আমার ফোল্ডার। এখান থেকে আমি এই যে ফোল্ডার পুরো লোকেশনটা কপি করলাম। D ড্রাইভ, OneDrive এটসেট্রা, এটসেট্রা পুরো পাথটা কপি করলাম। ও আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেটা করছি। জাহিদুল ইসলাম কিছু বলবেন? জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম আপনি যে এই যে কোড যে লোড করেছেন যে জি। অ্যাপটাতে, এটা কি আর এর মানে আর এর অ্যাপ নাকি এক আচ্ছা, আহ, পাইথনের। এটা কোথায় এটা লোড করেছেন? ও এই সফটওয়্যারটা না? এই সফটওয়্যারটা? সফটওয়্যার সফটওয়্যারটা আচ্ছা, জি। এই সফটওয়্যার নাম হচ্ছে VS Code, Visual Studio Code। ওকে, থ্যাংক ওকে। ইউ। এটা ইউস করার অনেক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে এখানে আমি Python ও রান করাতে পারি, এখানে আরও রান করাতে পারি। এজন্য একটা বড় কারণ। আরো বেশ বড় কিছু কারণ আছে এটা কেন ইউস করছি। এছাড়া অনেক ধরনের টুলস আছে কিন্তু, হ্যাঁ? RStudio বলি, Spyder বলি, Jupyter নোটবুক বলি, ওকে? এগুলো আছে। তো যাই হোক আমি আমার ফোল্ডারটা নিয়ে আসলাম। ও যেভাবে বলেছে আমি এখন রান করি। ও আমাকে বলছে এখানে কি জানি একটা এরর আসছে যে আমি এটা পড়তে পারছি না। আমি আবার বিপদে পড়ে গেলাম কারণ আমার কোডিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমি তো জানি না এর কি বলছে। আমি এটা ওকে গিয়ে ChatGPT কে বললাম, "তুমি আমাকে এটা সম্বন্ধে একটু হেল্প করো।" ও আমাকে খুব একটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন দিল যে যখন আমরা ফোল্ডারের পাথ দেই তখন এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই স্ল্যাশ গুলা নাকি এভাবে দিতে হয় না। এটা নাকি এটা আমি জানি না, ভুলে গেছি এটাকে কি ব্যাকস্ল্যাশ বলে না ফরওয়ার্ড স্ল্যাশ বলে। ধরুন ব্যাকস্ল্যাশ। ও বলছে এটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে ফরওয়ার্ড করে দাও। অথবা যদি ফরওয়ার্ড করতে না চাও অন্তত ডাবল স্ল্যাশ দাও। এই কথাগুলো কিন্তু ও আমাকে এখানে বলেছে। আমরা যে আস্তে পড়ি এটাই দেখতে পাবো। সো আমি ওর সাজেশন নিলাম। নিয়ে আমি এখানে জাস্ট আমার স্ল্যাশ গুলা ডাবল করে দিলাম। ২ টা অপশন ছিল। ফরওয়ার্ড স্ল্যাশ বানিয়ে দেওয়া অথবা এগুলোকে ডাবল করে দেওয়া। কেন ডাবল করতে হবে? আপনারা যদি ইন্টারেস্টেড হন তখন আপনি আরো ফার্দার ওকে জিজ্ঞেস করবেন কেন করতে হয় ইত্যাদি, ইত্যাদি। আমার আগ্রহ নাই এটা জানার ব্যাপারে। আমি এখন রান করি। এখন দেখতে পাচ্ছি নিচে কোনো এরর নেই। তার মানে ফাইলটা লোড হবে। তো ফাইলটা লোড করতে গিয়ে আমি একটা জিনিস চোখে পড়ল, এই ফাইলটার নাম airbnb.csv, কিন্তু অন্তত এতটুকু কমন সেন্স আমার আছে যে আমার ফাইলটার নাম কিন্তু airbnb.csv না। একটু নাম চেঞ্জ করেছিলাম পরে আমি আরকি। সো আমি ওই ফাইলটার নামটা অন্তত এখানে বসিয়ে দিই। এটার জন্য ChatGPT এর কাছে যাওয়া লাগবে না। গুড। তাহলে আমি এখন রান করি। এই লাইনটাই কিন্তু কিছুক্ষণ আগে রান করছিল না।
এখন রান করেছে। এখন এটা স্যার কি হচ্ছে এখানে? হ্যাঁ, রিড সিএসভি মানে ফাইলটা পড়ছে, পড়ে কোথাও সেভ করেছে। এগুলো যদি আমরা কিছুক্ষণ কন্টেমপ্লেট করে তাকায় থাকি নিজেই বুঝবো। হ্যাঁ? আমি অনেক ক্ষেত্রে মোস্ট কেসেস ও আমাকে এক্সপ্লেনেশন দিয়ে দেয়। তারপর যদি না বুঝি আমি এটাকে নিয়ে কপি করে ChatGPT কে বলব, "তুমি আমাকে এক্সপ্লেইন করো। এটা মানে কি? হোয়াট ইস মেন্ট বাই রিড সিএসভি? আর কোন ওয়ে আছে কিনা? নাকি একটাই ওয়ে? আচ্ছা সিএসভি টা যে এমন না হয় অমন হয়।" বাস এক্সপ্লোর মানে আসলে এখন এখানে একটা কথা বলে রাখি। পৃথিবী এমন জায়গায় চলে গেছে এখন আমি যদি জানতে চাই, আমার কিন্তু এখন মানে জানার অনেক ওয়ে আছে। আমি খালি সময়টা দিতে হবে। মানে কিন্তু এক্সকিউজ যদি জেনুইন এক্সকিউজ থাকে অফ কোর্স সেটা ডিফারেন্ট কেস। কিন্তু অন্য এক্সকিউজ দেওয়ার আসলে সুযোগ নেই। ঠিক না? এখন সবকিছু আমাদের এত সহজ। তো যাক আমি কোডগুলো রান করে আগাই। আমরা বিস্তারিত কোডের ডেফিনিশন এ গেলাম না। কিন্তু আমি ওকে যেগুলো করতে বলেছি ও আমাকে সেগুলো করে দিয়েছে কিনা একটু নিচে দেখি তো। দেখেন, আমি যা চাচ্ছিলাম সব করে দিছে ও। আমি ওকে বলেছিলাম, "তুমি আমাকে একটু ডেটা ফাইল গুলার ডাইমেনশন বলো।" ও বলছে ৮১৪১ টা আছে, ১১ টা রো আছে। ভেরি গুড। আমাকে কিছু স্যাম্পল রো দেখাও, যেটা এক্সেলে দেখেছিলাম। ও বলছে, "এই দেখো স্যাম্পল রো।" ১ম ৬ টা রো দেখিয়েছে ও আমাকে। আমি ওকে বলছিলাম যে, "এই কলাম গুলার কিছু একটু ডেসক্রিপশন দিতে পারো কিনা?" ও বলছে, "দেখো এই কলাম গুলার মিনিমাম ভ্যালু এত, মেক্সিমাম ভ্যালু এত, মিন এত।" বাস যা চাচ্ছিলাম সব বলে দিয়েছে। ঠিক না? তো এরপর আমি একটু কিছু প্লট দেখতে চাচ্ছিলাম। দেখি তো ও প্লটটা কিভাবে বানিয়েছে। আমি রান করলাম। আমি সরি আমার কম্পিউটার খুবই স্লো সকাল থেকে। আ এই যে ইন্টারেস্টিং। যেই প্লটটা আমি এক্সেল এ বানিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছি। কোন শহরের জন্য? কোন শহরের জন্য, কোন শহরের জন্য? ও সব শহরের জন্য। এটা বোঝার জন্য কিন্তু আমাকে মানে একদম প্রোগ্রামিং এ খুব স্কিল হতে হবে না। যে এই যে Airbnb আন্ডারস্কোর ডেটা এটার পিছন দিকে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি ও ডেটাটাকে লোড করে এই যে Airbnb আন্ডারস্কোর ডেটা এই নাম দিয়েছিল। সো বুঝতে পারছি এই গ্রাফটা হচ্ছে ২ টা শহরের। হ্যাঁ? মানে মানে সব শহরের বলতে পারি আসলে। উম আ মানে কোন নিউ ইয়র্ক আলাদা না, অ্যাশভিল আলাদা না। একইভাবে ও আরেকটা স্ক্যাটার প্লট বানিয়েছে প্রাইস ভার্সাস অ্যাকোমোডেটস। ভেরি গুড। আর আমি ওকে বলেছিলাম যে, "তুমি আমাকে শুধু নিউ ইয়র্কেরটা দেখাও, পাশাপাশি ২ টা গ্রাফে দেখাও।" এটা বলেছিলাম ওকে। ও কি জানি একটা কোড লিখেছে। পার C12 ওকে দেখি রান করে দেখি। হুম, নিউ ইয়র্কে বেডরুম প্রাইস, নিউ ইয়র্কে অ্যাকোমোডেটস ভার্সাস প্রাইস পাশাপাশি দেখতে পাচ্ছি। আমি যা চাচ্ছি সেইটাই দিয়েছে। আমি অ্যাশভিলাটা জানতে চাচ্ছিলাম। পাশাপাশি দাও। গুড। অ্যাশভিলের ২ টাই। বেডরুম ভার্সাস প্রাইস, অ্যাকোমোডেট ভার্সাস প্রাইস। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম একটা বক্স প্লট বানিয়ে দাও আমাকে। বক্স প্লট বানিয়ে ২ টা শহরকে একটু কম্পেয়ার করতে পারি কিনা প্রাইস। এই যে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাশভিলের নিউ ইয়র্কের বক্স প্লট নিয়ে অনেক কথা জানার আছে। বক্স প্লটের এই লাইনগুলার মিনিং আছে। এখানে অনেক ইন্টারেস্টিং একটা প্লট এটা। সেটা হচ্ছে ডেটা লিটারেসির পার্ট। কিন্তু মানে আচ্ছা আমরা দেখতে পেলাম কোড জেনারেট হয়েছে। আমি ওকে বলছিলাম তুমি আমাকে কোরিলেশন ম্যাট্রিক্স বানিয়ে দাও। যারা পরিচিত আছেন কোরিলেশন সম্পর্কে ভুলে যান নাই আন্ডারগ্রেডে যা পড়েছেন তারা হয়তো অ্যাপ্রিশিয়েট করতে পারবেন হোয়াট ইস কোরিলেশন, হ্যাঁ? এই যে কোরিলেশন নিচে চলে আসছে। ডেটা চলে আসছে। এখন ডেটা স্যার চলে আসছে হুম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে এখানে যেটা রান হচ্ছে এটা কি আপনি যখন যেখানে সিলেক্ট করছেন তখন সেটা ও জেনারেট হচ্ছে নাকি এটা একবারে আপনি যখন কোডটা আচ্ছা। দিয়েছেন অটোমেটিক পুরাটা জেনারেট হয়ে গেছে? আচ্ছা, না ভেরি গুড কোয়েশ্চেন হ্যাঁ। এই আর এর এই ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট ভাবে চলে। আমি যে কোডটা রান করতে চাই সেটাকে আইদার আ মানে আসলে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে রান হয়ে যায়। অথবা এটা একটা ব্লক অফ কোড তো, এটা একটা ব্লক অফ কোড। আমি বিস্তারিত যাচ্ছি না। এই ব্লক অফ কোডের যেকোনো এক জায়গায় কার্সর রেখে কন্ট্রোল এন্টার দিলে এই পুরা ব্লক অফ কোডটা রান হয়ে যায়। ওকে? আচ্ছা, সো মানে পুরা ফাইলটা একবারে রান হচ্ছে না। না। পুরা ফাইলটা আ ইউজুয়ালি আমরা পুরা ফাইল একসঙ্গে রান করি না ডেটা এনালাইসিস এর জন্য। ইউজুয়ালি। ওকে? বিকজ ওকে। অনেক ধরনের কাজ থাকে তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। হ্যাঁ, এইটা একটা পার্থক্য আরকি যে আমরা যখন স্ক্রিপ্ট চালাই কনসোল স্ক্রিপ্ট তখন আসলে পুরা ফাইলটা রান করি। এনিওয়েজ তো পেয়ার ওয়াইজ এ গেলাম। আমি বললাম যে, "তুমি আমাকে যে গ্রাফ দেখিয়েছো এটা আমার কাছে পছন্দ হয়নি। তুমি আমাকে একটু সুন্দর দেখে একটা ভালো দেখে গ্রাফ দেখাও।" এবং লিখে আমিও বলছি, "তুমি আমাকে ভিজুয়ালি মানে অ্যাপিলিং একটা ম্যাট্রিক্স দেখাও, একটা ভিজুয়াল দেখাও।" ও সামহাউ কিছু একটা দেখিয়েছে। ওকে গুড। আমি ওকে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি এর থেকেও বেটার করা যায়। আমি অনেক পেপারে দেখেছি তারা আ কোরিলেশন ম্যাট্রিক্স এভাবে করে, কালারফুল করে আবার কিছু সঙ্গে কিন্তু আ গ্রাফ-টাফও করে। আমার মাথায় এটা আছে। সো ওই অভিজ্ঞতা থেকে আমি ওকে একটা কোয়েশ্চেন করেছি। আমি ওকে কোয়েশ্চেন করেছি যে, "তুমি আমাকে যে গ্রাফ দেখালা, তুমি আমাকে একটু এই স্পেসিফিক রিকোয়ারমেন্ট এর একটা গ্রাফ দেখাও।" ও বলছে, "ঠিক আছে, ওটা সমস্যা নাই। আমি তোমাকে দেখাবো। তুমি কোডটা কপি করো।" আমি কোডটা কপি করে এখানে নিয়ে আসলাম। হুম, কন্ট্রোল জেড কপি কোড আরেকবার করি। হ্যাঁ, কোড।
ব্যাক করে এখানে আসি। গুড। ও আরেকটা কি জানি পার্ট রেখেছে কোডের। ধরেন আমার কোড সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমি কোডের ভিতরে ঢুকতেও চাচ্ছি না। হুম, গুড। সরি আমার কপি ফাংশনটা কপি কমান্ডটা কাজ করে না ঠিকমতো। এইজন্য বারবার করতে হচ্ছিল। ওকে, গুড। তাহলে আমি এই দুটো রান করে দেখি। দেখি তো কিছু লাভ হয় কিনা। কিছু একটা আসছে। আমার কম্পিউটার আনফরচুনেটলি খুবই স্লো। ওকে আসতে দেই। ও আসুক। পরে আমরা এটা একবারে দেখব। আচ্ছা। তো এইটা হয়ে গেল গা। এখন এই কাজগুলো আমি হঠাৎ করে মনে হলো যে আমি এই কাজগুলো পাইথনে করতে চাই। কারণ সবাই খুব পাইথন করে। সো কাজ যদি পাইথনে না হয় এটা একটা কেমন জানি দেখায়, ঠিক না? কারণ এই ধরনের কথা আমি মাঝে, মাঝে শুনি যে অনেক সময় আমরা ডেটা এনালাইসিস শুরু করব। আমাকে বলে যে আমি পাইথন দিয়ে শুরু করব। আমি বলি, "কেন? পাইথন পারেন?" "না, পারি না।" তো কেন শুরু করব? কারণ হয়তো আমার সবাই বলে এটা দিয়ে শুরু করতে। কিন্তু না আসলে তো আপনি ডেটার কাজ শুরু করবেন যেগুলো ভিজুয়াল যে এক্সেল দিয়ে কাজ শুরু করেন। এক্সেল দিয়ে কাজ শুরু করে একটু এক্সপ্লোর করেন। করার পর যখন আপনি বুঝে ফেলেন আপনার কোন ডিরেকশন এ যেতে হবে, তারপর আপনি আস্তে করে আর বা পাইথনে যান। কিন্তু শুরুতে আমাদের দরকার নেই। যাক আমরা ধরেন পাইথনে দেখতে চাই। এই যে পাইথনে কোড দিয়ে দিয়েছে ও আমাকে। আমার এক বিন্দু আইডিয়া নেই ও কি বলতে যাচ্ছে। আমি চলে যাই আমার ও এখনো ফাইলটা জেনারেট করছে কি? এখনো করছে না? করুক। আ এই যে ও জেনারেট করছে। আমি ইন দ্যা মিন টাইম আমি আরেকটা ফাইল ওপেন করি। একটা নিউ ফাইল। এইবার আমি বলছি আমাকে তুমি R ফাইল বানিয়ে দিও না। আমাকে পাইথন ফাইল বানিয়ে দাও। ভিজুয়াল স্টুডিও কোডেও আমাকে ২ টা অপশন দিচ্ছে। পাইথন এটা বিস্তারিত আমি যাচ্ছি না। আমি আগেই বলেছি পাইথনের ফাইল ২ ভাবে বানানো যায়। স্ক্রিপ্ট ফাইল অথবা নোটবুক ফাইল। আ আজকে আবার আমরা নোটবুক ফাইল ইউজ করি। ওকে? নোটবুক ফাইল। যদি আমি আরেকটা সফটওয়্যার ইউজ করতাম, স্পাইডার বা এই ধরনের সফটওয়্যার ইউজ করতাম, আমি হয়তো স্ক্রিপ্ট ফাইল বানাতাম। এনিওয়েজ ওই আলোচনায় যাচ্ছি না। নোটবুক ফাইলের ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে নোটবুক ফাইলগুলো এরকম অনেক সেল বানায়। অনেকগুলো সেল আমাদেরকে দেয়। সেলগুলো ইচ্ছামত বাড়ানো যায়। অনেক সেল আপনি ফ্রি। ফ্রি বানানো যায়। অনেক সেল বানানো যায়। সেল। সব সেলে কাজ করে। যেটা আর এর একটু আগে দেখলাম সেলে কাজ করে, এখানে সেলে কাজ করে। এটা আমাকে জানতে হবে যে এই ব্যাপারগুলো নিয়ে আমাকে ফ্যামিলিয়ার হইতে হবে। ওকে? যে সেলে কাজ করে। আমি পুরা ফাইলটা নিয়ে আসি এখানে। সরি পুরা কোডটা কপি করেছি না? ওটাকে নিয়ে আসি এখানে। কপি করে নিয়ে আসলাম। এখানে একটা কথা বলে রাখি আসলে পাইথন এর নোটবুকে নরমালি বিভিন্ন ব্লক বিভিন্ন সেলে আমরা রাখি নরমালি। বিভিন্ন ব্লক বিভিন্ন সেলে রাখি আরকি। তাতে হয় কি আমাদের কোডটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ? তো সেই কাজটা যদি করতে চাই, আমি একটু কপি করে একটু যাই কপি করতে থাকি। দেখতে পাচ্ছি অনেক সে মানে কোড দেখে মনে হচ্ছে কি জানি কিছু ড্র ট করার চেষ্টা করছে, ছবি আঁকার চেষ্টা করছে। যেটা বুঝতে পারছি ও কি ড্র করার চেষ্টা করছে, ঠিক না? আ এই পর্যন্ত ফাইল আমি এই পর্যন্ত কোড কাট করলাম, নিচের ব্লকে ফেলে দিই। তা আমার দেখতে সুবিধা, রান করতেও সুবিধা। হুম? এখন কথা স্যার এগুলা তো আমাদের জানতে হবে। হ্যাঁ? এই জায়গাগুলো আপনাকে জানতে হবে। এই জায়গাগুলো জানতে হবে। ঠিক না? আমি আরেকটু আগাই। এই পর্যন্ত আরেকটা ব্লকে পাঠিয়ে দেই। বাস ৩ টা ভাগ করি জাস্ট শুধুমাত্র। ৩ টা ভাগ করলাম। গুড। তো ৩ টা ভাগ করলাম। এখন ইন দ্যা মিন টাইম আমি দেখতে পাচ্ছি ডান দিকে আমাদের ওই ছবিটা চলে আসছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন দাদা? স সবাই আছেন? মানে আমি কি অডিবল সবার কাছে? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা। স্যার শুনতে পাচ্ছি। আমি বারবার সরি বলতে থাকবো কারণ আমার কম্পিউটার খুবই স্লো হয়ে গেছে। এখন ডান দিকে যে একটা এই যে একটা কোরিলেশন ম্যাট্রিক্স আছে এটা একটু সময় লাগছে তৈরি করতে আমার কম্পিউটারে, ওকে? তো এই দেখেন এটা কিন্তু অনেক বেটার। এখন বেটার কনসেনসাস আর এগুলো কিভাবে পড়তে হয় সেগুলা ডেটা লিটারেসি র পার্ট। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে দেখেন আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমি ডেটা সম্পর্কে জানি দেখে মানে মানে স্ট্যাটিস্টিক্যাল কি জিনিস বানানো যেতে পারে ওই পার্টটা আমার জানা আছে দেখে আমি রাইট কোয়েশ্চেন করতে পারি যে ChatGPT কে, ঠিক না? বা আমাকেও যদি কেউ একজন কোরিলেশন ম্যাট্রিক্স বানিয়ে দেয় জাস্ট টেবুলার ফরমেটে। আমি তাকে বলতে পারব যে তুমি টেবুলার ফরমেটে বানিয়েছো। কারণ তুমি হয়তো গ্রাফিক্যাল ওয়েতে বানালে একটা মোর ইউজফুল কি বলবো? আ অডিয়েন্স এর সঙ্গে ইউজফুল ইন্টারেকশন করা যায়। ঠিক না? গুড। যাই হোক আমরা এখন পাইথনে আসছি। পাইথন রান করি। পাইথনেই দেখতে পাচ্ছি শুরুতে জানি কি জিনিস সে ইম্পোর্ট করতে চাচ্ছে। তো সেটা আমি আগেও শুনেছি যে পাইথন বা R তারা নাকি কি জানি কিছু ইম্পোর্ট করে সেগুলা দিয়ে কাজ করে। যেটা পাইথন এবং R এর বেনিফিট এবং এই ধরনের টুলস গুলা মানে এই যে অ্যাড-অনস বলি বা লাইব্রেরি বলি হোয়াটএভার নাম দেই, এগুলা ফ্রি পৃথিবীর কোন না কোন প্রান্তে কোন না কোন সায়েন্টিস্ট বা কোন না কোন অতি enthusiastic মানুষ এইগুলা সবসময় ডেভেলপ করছে। হ্যাঁ?
এনিওয়েজ আমি এটাকে রান করি। রান করার জন্য এখানকার ওয়েটা ডিফারেন্ট। প্লে বাটন দিলাম। প্লে আচ্ছা রান করতে গিয়েও আমাকে জিজ্ঞেস করছে পাইথন আচ্ছা টেকনিক্যাল কোয়েশ্চেন। আমি বললাম যে হ্যাঁ, রান করে দাও। রান হচ্ছে। চলছে কিছু একটা চলছে ডান দিকে দেখতে পাচ্ছি। অপেক্ষা করি কি হয়। এই জায়গায় সেকেন্ডে কাটা ঘুরছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডস। আমার কম্পিউটার যে কতটুকু স্লো তার একটা প্রমাণ। হ্যাঁ? সো এটা একটা আপনাদের জন্য আ উৎসাহ যে কম্পিউটার স্লো হইলে অন্তত এগুলা কাজ করে আগাইতে পারবো। ঠিক না? তো কিছু লাইব্রেরি লোড হলো। ভেরি গুড। পরের ব্লকটা দেখে মনে হচ্ছে আমরা কিন্তু সেই একই কাজ যেটা R এ করেছি সেটা এখন Python এ করছি। এটা হচ্ছে ডেটাগুলো লোড করবে। ঠিক না? তো ডেটা লোড করার জন্য ডেটা লোড হয়ে গেছে। গুড। এইবার সে ভুল করে নাই। এইবার সে ঠিকমতো নিয়েছে। এইবার সে তার যেহেতু AI ও বুঝে ফেলছে যে এই ভুলগুলা কতবার হয়েছিল। সব নিয়ে ফেলছে। ভেরি গুড। এখন আমি এই পুরা ব্লকটা একবারে রান করি। এই পুরা ব্লকটা। পুরা ব্লকটা একবারে রান করি। সব আউটপুট নিচে চলে আসবে। এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আসে। আমরা R এ দেখেছি একটু ডিফারেন্ট ওয়েতে আসে, Python এর ডিফারেন্ট ওয়েতে আসছে আরকি। ওকে? এই যে ডেটা সেটের কয়টা রো, কয়টা কলাম। প্রতিটা কলামের এটা ইন্টিজার নাকি এটা ফ্লোট নাকি এটা অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে এটা হচ্ছে ধরে নেন টেক্সট বা কি বলবো ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল ওকে? তারপর নিচে যদি আমি কিছু স্যাম্পল রো যেটা আরও আমাকে দেখিয়েছে। হ্যাঁ? কিছু স্যাম্পল রো। এই যে স্ক্যাটার প্লটগুলো আমি এক্সেল এ বানিয়েছিলাম। যা বলেছি পাশাপাশি বানাও, এমনি বানাও, এই যে বক্স প্লট বানাও। মনে তো হচ্ছে আপনারা হয়তো অনেকে অ্যাপ্রিশিয়েট করবেন যে পাইথন এগুলো একটু দেখতে বেটার মনে হচ্ছে। এনিওয়েজ সবই চলে আসছে। এই যে কোরিলেশনশিপ ম্যাট্রিক্স চলে আসছে। এই যে বলছিলাম যে ভিজুয়ালি আপিলিং কোন একটা ছবি দাও। হ্যাঁ? ম্যাট্রিক্স বানিয়ে দাও। ওর মতো করে সাধ্যমত চেষ্টা করছে। তো যদি আমি হ্যাপি হই না এটা নিয়ে। কারণ আমি জানি এর থেকে আরো বেটার ভিজুয়ালিজম বানাতে পারত সে। হ্যাঁ? এনিওয়েজ কিন্তু একজন নিউ কামার হিসেবে আমি এটাতেই খুশি যে এই ধরনের জিনিসগুলো আমি জেনারেট করতে পারছি। ঠিক না? গুড। তো সো স্যার ফার কি বলেন। স্যার সিমস মানে পাইথনের এক্সিকিউশন টাইম ফাস্টার হুম। ফার্স্ট দেন লাগছে আপনার কাছে? আর হুম। হতে পারে। জি স্যার হ্যাঁ, গুড। পাইথনে এখানে যেহেতু এটা কারণটা বড় একটা কারণ হতে পারে। আ NumPy বলে একটা খুবই পপুলার প্যাকেজ ইউস করে যেখানে আসলে এটাকে খুবই ওরা NumPy টাকে আ কি বলবো যে অপটিমাইজড এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এর জন্য খুব অপটিমাইজড আরকি। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। গুড। এখন আমি আসি গুড থ্যাংক ইউ আরাফাত। আচ্ছা। তো আমরা মোটামুটি ডাটা এক্সপ্লোরেশন এ কাজ করে ফেললাম। এক্সেল এ করলাম, পাইথন এ করলাম, R এ করলাম ১ লাইন কোড না লিখে। ঠিক না? তো কিন্তু তাহলে আমাদের সামারি কি দাঁড়ালো? যদি আমি এই পুরো আলোচনা থেকে একটু বলি যে মেসেজটা কি? মেসেজটা সেই আগের মেসেজটাই যে আমাকে আসলে যত না কোড লেখার স্কিল লাগবে তার থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আমার যেটা বললাম ডিরেকশন গুলা জানা। হ্যাঁ? কোন দিকে যেতে পারি সেটা জানা। রাইট কোয়েশ্চেনটা করার এবিলিটি হওয়া। হুম? এমন একটা কোয়েশ্চেন করা যে কোয়েশ্চেনটা মেক সেন্স করে। হ্যাঁ? আমরা কিন্তু ক্লাস যখন নেই আ আমরা যখন ক্লাস যখন নেই আমরা কিন্তু স্টুডেন্টদের কোয়েশ্চেন দেখে বুঝতে পারি আসলে কোয়েশ্চেন দেখে বুঝতে পারি ও আসলে কতটুকু জানে। হ্যাঁ? তো এটাকে আমরা কিভাবে বুঝতে পারি? কারণ যে যত ডিপে যায় তার কোয়েশ্চেনটা ডিফারেন্ট হয়। হুম? ওকে? তো এরপরে আমরা এক্সেল ফাইলে ব্যাক করি। সেই আমাদের এক্সেল ফাইলটা ইউএস প্রাইম তো না, আমাদের এক্সেল ফাইলটা ছিল Airbnb। তো আমরা জানি মেইন অবজেক্টিভ কি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাচ্ছি প্রাইসটাকে প্রেডিক্ট করতে। তো মোটামুটি তো আমরা এক্সপ্লোর করে আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা আমাদের আসল কথাটাই বলা হলো যে এতক্ষণ এক্সপ্লোর করলাম, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমি যদি কোরিলেশন ম্যাট্রিক্স এ যাই আমার কাছে পাইথন টা বেটার লাগছে না। আমি R টাতে যাই। R এর যে ছবিগুলা এতক্ষণ দিকে চলে গেছে ছবিটা ডানে ছিল। এনিওয়েজ আমি যদি আ আ পা পাইথন টাতে থাকি ওকে। যে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি একটু দেখি। এখান থেকে আমরা বুঝতে পারছি প্রাইস এর সাথে বেডরুমের 0.51 অ্যাকোমোডেটস এর 0.51 হ্যাঁ? একটা ভালো হেলথি সম্পর্ক আছে। আর প্রাইস এর সঙ্গে রিভিউর সম্পর্ক খুবই পুয়ার, ওভারঅল স্যাটিসফ্যাকশন এর সম্পর্ক খুবই পুয়ার। মানে 0.06 মাইনাস প্লাস কিছু যায় আসে না। 0.06, 0.1 আর যেখানে 0.5 তার মানে আজকের ডেমোতে তাহলে আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা প্রাইস প্রেডিক্ট করতে চাই বেসড অন অ্যাকোমোডেটস এবং বেডরুম। আরেকটা জিনিস আমরা অবজার্ভ করেছি যে শহরের সঙ্গে প্রাইস একটু হলেও আপ ডাউন করে। এই বক্স ২ টা ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট মিনিং কি সেগুলো ডিফারেন্ট আলোচনা এটা ডেটা লিটারেসি পার্ট আমরা আমাদের এই প্রোগ্রামে এগুলো আমরা কভার করি। হ্যাঁ? তো এবং এই লাইনগুলোর মানে কি উপরে যে লাইন নিচে লাইন ইত্যাদি। তো যাক আমি তার ডিসিশন নিয়ে ফেলি। প্রাইস প্রেডিক্ট করব বেসড অন 3 থিংস। একটা হচ্ছে সিটি, বেডরুমস, অ্যাকোমোডেটস। এখন স্যার কিভাবে করব? এখন আবার ডেটা লিটারেসি চলে আসে। এটা প্রেডিক্ট করার অনেক ওয়ে আছে।
একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, মাল্টি, বা আমরা বলি কে নিয়ারেস্ট নেইবার, তারপর এসভিএম সাপোর্ট ভেক্টর মেশিন, বা ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক, বেশ কিছু ওয়ে আছে। তো এখন স্যার এইটা এটা আমরা কিভাবে বিস্তারিত জানবো? আমাদের আবার সেই কথা চলে আসে যে আমাদের এই জায়গাগুলো জানতে হবে যে প্রেডিকশনের ওয়ে কি। প্রেডিকশন আবার দুই রকম সিচুয়েশন আছে। একটা হচ্ছে প্রেডিক্ট করবো কি নিউমেরিক্যাল ভ্যালু, নাকি প্রেডিক্ট করবো ইয়েস নো। এটা কেন বললাম? ধরেন আপনার কাছে কিছু ইমেইল আসছে, যেটা আমরা সবসময় এটা আমাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে চলছে, ঠিক না? আমাদের আমরা দেখি যে স্প্যাম ইমেইল গুলো অটোমেটিক্যালি আলাদা ফোল্ডারে চলে যায়। তার মানে পিছনে কেউ না কেউ কি করছে? পিছনে কেউ না কেউ এই ইমেইলটাকে ক্লাসিফাই করছে, প্রেডিক্ট বোঝার চেষ্টা করছে যে এই ইমেইলটা কি স্প্যাম ইমেইল নাকি এটা কোনো ভ্যালিড ইমেইল। ইয়েস নো 1-0। তো প্রেডিকশনের নেচারের উপর ডিপেন্ড করে অনেক ধরনের কি বলবো অ্যাপ্রোচ আছে। এমনকি আবার এখানে আর একটু প্যাচ লেগে যাবে যদি আমি বলি প্রেডিকশন করবো এমন একটা জিনিস যেটার অপশন খালি ইয়েস নো না, 1-0 না, এটা অপশন মনে করেন 1-এর বেশি, 2-এর বেশি। হ্যাঁ, যে আমি যদি এখন বলতে চাই আমার কাস্টমারের ডেটা আছে, আমি কাস্টমারের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ড, তাতে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি এই কাস্টমার কি আমার এই প্রোডাক্টে ভেরি স্যাটিসফাইড হবে, নাকি মডারেটলি স্যাটিসফাইড হবে, নাকি নট স্যাটিসফাইড হবে। এই যে 3টা গ্রুপ বললাম, 3টা ক্লাস। তো আমি আপনাদেরকে আসলে মানে যেটা মেসেজটা দিতে যাচ্ছি যে এই জায়গাগুলো আমাকে সিচুয়েশন বুঝে আমাকে একটা ডিসিশন নিতে হবে। ওকে, তো এই পার্টিকুলার ক্ষেত্রে প্রাইস প্রেডিক্ট করব। তো আমি কয়টা নাম বলেছি, রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, হতে পারতো ডিসিশন ট্রি, এসভিএম, তারপর কেএনএন, অথবা ডিপ লার্নিং। আজকে আমি দেখাবো লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশন অনেকেই পরিচিত, আমরা আন্ডারগ্রেডে যখন স্ট্যাট কোর্স করে আসছি, আমরা সবাই মোটামুটি কোর্সগুলোকে যদিও পাত্তা দিতাম না স্ট্যাট কোর্সগুলোকে, কিন্তু এখন তো স্ট্যাটিস্টিশিয়ানদের যুগ আসলে, ঠিক না? তো আমরা এগুলা ভালো করে দেখি নাই হয়তো, কিন্তু মোটামুটি এগুলোর সঙ্গে পরিচিত, লিনিয়ার রিগ্রেশন দিয়ে মনে হয় কি জানি ইকুয়েশন বানায় ইত্যাদি। তো আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, এই কাজটা এক্সেল দিয়ে করা যায়। আমি বাই দ্য ওয়ে একটু বলে রাখি, এক্সেল আমি এখন দেখাচ্ছি না, এক্সেল দিয়ে করা যায় রিগ্রেশনের কাজটা। হ্যাঁ, ডেটা অ্যানালিসিস রিগ্রেশন দিয়ে করা যায়। কোথায়? এই যে রিগ্রেশন, এই যে অপশন আছে, করা যায়। এখন আমি করছি না, আমাদের সময় কম। আহ, আহ, আচ্ছা, আমি একটু একটু কুইকলি জিজ্ঞেস করি, এবিপির আবিদ আছো আছো বা কেউ আছেন কি? হুম, এবিপি আসসালামু আলাইকুম স্যার, আমি হাসনাত আছি। হাসান। আচ্ছা, তোমাদের প্ল্যানটা কি, মানে কতক্ষণ আমি কন্টিনিউ করবো? 9টা পর্যন্তই, আপনি হচ্ছে একটু আগেই মানে শেষ ক্লোজ করে করলেই দেবো। হবে ইনশাআল্লাহ। জি, আচ্ছা, তার মানে আমি আমার এখানে তো এতে বাজে 2টা বাজে, মানে 8:30 না? আচ্ছা, 8:30 দিকে বা 8:40 দিকে শেষ করে দিলে হ্যাঁ আপনাদের হ্যাঁ, যদি কোনো কোয়েশ্চেন টোয়েশ্চন থাকে আমরা পরে কোয়েশ্চেন নিয়ে কথা বললাম। ওকে, ওকে ঠিক স্যার। আছে, ঠিক আছে, গুড। তো আমি রিগ্রেশন করতে যাচ্ছি। আমি এখন চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, আমি তো জানি এই ক্ষেত্রে রিগ্রেশন ইজ দ্য বেস্ট ওয়ে। তুমি আমাকে একটু রিগ্রেশনের কোড দাও। ওকে, রিগ্রেশনের কোড এই যে, নিচে নেমে আসি, একটু সামনে চলে যাই। এই যে আমি ওকে জিজ্ঞেস করেছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি একটা জিনিস কোডগুলোর দিকে তাকিয়ে দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম হঠাৎ করে। আর সবকিছু যে চ্যাট জিপিটি বলতে হবে তা তো না। আমি কোডগুলো তাকিয়ে একটা জিনিস খেয়াল করলাম, ও একটা আমি যা চাচ্ছি ও দেয় নাই। যেমন আমি বলেছিলাম যে তুমি একটা সাবসেট তৈরি করো, যে সাবসেটে নিউ ইয়র্ক এবং অ্যাশভিল থাকবে, এরা 2 জন থাকবে। আমি যা দেখতে পাচ্ছি ও এই কাজটা করে নাই। ও আসলে পুরা ডেটা সেটটাকে একটা নামে সেভ করেছে। আর শুধু নিউ ইয়র্ককে একটা নামে সেভ করেছে, শুধু অ্যাশভিলকে একটা নামে সেভ করেছে। না, আমি আসলে এটা চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম একটা ফাইল হবে, বা আমরা এটাকে বলি ডেটা ফ্রেম বলি আরকি। একটা ডেটা ফ্রেম হবে যেখানে নিউ ইয়র্ক এবং অ্যাশভিল, মানে একটা এক্সেল ফাইলের মতো আরকি। এই যে এক্সেল ফাইলটার মধ্যে কি আছে? অ্যাশভিল আছে, নিউ ইয়র্ক আছে। ঠিক না? ও এটা কাজটা করে নাই। এটা আমার চোখে পড়ল। যদিও আমি কোডিং জানি না, কিন্তু কোড দেখে তো বুঝতে পেরেছি এই কাজটা করেছে। তো এইজন্য আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "তুমি যে এই কাজটা করলা, তুমি আমাকে দয়া করে একটা সাবসেট বানিয়ে দাও যেখানে নিউ ইয়র্ক এবং অ্যাশভিল 2 জনই থাকবে।" ও তখন আ আমাকে একটা কোড দিয়ে দিল। ২ টা ভার্সন দিয়েছে। আমি একটা নিয়ে আসি। আ এটা R এর কোড দিয়েছে, পাইথন এ কোড দিয়েছে। বাই দ্য ওয়ে পাইথন এ কোড দিয়েছে। ঠিক আছে, পাইথন এ বসিয়ে আসি। পাইথন এ আমরা কোথায় বসাবো? উম কোথায় বসালে ভালো হয়? যেখানে ডেটা-টেটা লোড হচ্ছে ওখানে বসালে মনে হয় মেক সেন্স করে, ঠিক না? এটা তো অন্তত বুঝি আমরা। এখানে বসিয়ে দিই। এটা বসালে বাস রান করে দিলে বাস, তার মানে একটা নতুন সাবসেট তৈরি হয়ে গেছে। থাকুক, যদি কখনো কাজে লাগে। আমি ওকে বললাম যে, "তুমি আমাকে এটার R এর কোডও দাও।" ও আমাকে R এর কোড দিল।
আর এই কোডটা নিয়ে আসলাম, আর এই বসিয়ে দিই। কোথায় বসাবো? যেখানে ডেটা লোড হচ্ছে সেইখানে ধারে কাছে কোথায় বসাই। গুড। আমি এটাকে রান করে রাখি, যদি পরে কোনো কাজে লাগে। গুড। এখন আমরা যেটা প্ল্যানে ছিলাম, আমরা রিগ্রেশন করব। সো আমার এখন প্ল্যান হচ্ছে, আমি যদি স্লাইডে ব্যাক করি, আমার নেক্সট প্ল্যান হচ্ছে, আমরা গেট ডব্লিউডি, সেট ডব্লিউডি নিয়ে কথা বলেছি, আমরা কোরিলেশন ম্যাট্রিক্স বানিয়েছি। এখন আমার অবজেক্টিভ হচ্ছে আমি রিগ্রেশন করতে চাই। কোনো এক সময় আমি আমার লাইফে শুনেছিলাম যে রিগ্রেশন হচ্ছে বেস্ট ওয়ে এই সিচুয়েশনে। আমি ওকে বলছি, তুমি আমাকে রিগ্রেশন করে দাও বেসড অন সিটি, বেসড অন বেডরুমস, বেসড অন অ্যাকোমোডেটস। হ্যাঁ, তুমি আমাকে মডেল সামারিটা দেখাও, তুমি আমাকে করে প্রেডিক্টেড ভ্যালুগুলোও দেখাও, তুমি আমাকে এরর দেখাও। স্যার এগুলা মিনিং কি? এগুলা মিনিং জানতে হবে আমাদেরকে, যদি জানা না থাকে। এগুলা খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। এগুলাই আমরা আস্তে আস্তে মেশিন লার্নিং এর দিকে চলে যাচ্ছি। ওকে, তো তুমি আমাকে এররটাকে প্লট করে দেখাও, তুমি আমাকে আরএমএসই বের করে দেখাও। এবং শেষ পর্যন্ত তুমি যে এত কষ্ট করলা, তুমি শেষ পর্যন্ত আমাকে একটা বাসা ধরো, যে বাসাটা অ্যাশভিল থেকে এসছে। আমার একটা নতুন বাসা ইনফরমেশন আমার কাছে আসছে এইমাত্র। অ্যাশভিলের বাসা, ৪ টা বেডরুম, ৬ জন অ্যাকোমোডেটস হয়। তুমি আমাকে এই বাসাটার প্রাইস প্রেডিক্ট করে দেখাও। দেখি পারো কিনা তুমি। এই হচ্ছে আমার কোডটা লাগবে। তো আমি সবকিছু নিয়ে একবারে ওকে বললাম, ChatGPT তুমি এগুলো আমাকে কোড দাও। ও আমাকে আর কোড দিল। আমরা দেরি না করে আমরা দেখতে চাই কি হয়। ওকে, নিয়ে আসলাম কোড এখানে। এখানে একটা আর কোড লম্বা দেখতে পাচ্ছি, ওটা নিয়ে আসি। গুড। তো দেখতে পাচ্ছি আবার সেই লাইব্রেরি টাইপের কিছু ইনস্টল করতে বলছে। এগুলোকে আগে ইনস্টল করেছিলাম কি? আমরা চেক করে আসি তো। ডিপ্লায়ার, ggplot, ক্যারেট এগুলোকে আগে লোড করেছিলাম। ডিপ্লায়ার, ggplot না ক্যারেট তো লোড করা হয়নি, না? তাহলে ওই লাইনটা আরেকবার রান করতে পারি। এটা দেখেন কমন সেন্স, যে কাজ একবার করেছি আর করব না। ক্যারেট লোড করছি, লোড হয়ে গেল, নিচে হচ্ছে। গুড। এখন ও কি জানি করছে, আমরা এগুলো করে যাই আগে, রান করে আগাই, দেখি কতদূর কাজ করে। এই যে এখন স্যার এগুলা মিনিং কি? হ্যাঁ, মিনিং আস্তে আস্তে আমরা মিনিং গুলো বুঝবো। কারণ আমি আবার বলছি, খুব ভেরি ইম্পর্টেন্ট এখন স্কিল হচ্ছে কোড পড়তে পারার স্কিল। হ্যাঁ, কারণ কোড পড়তে পারলে আপনি সমস্যা ধরতে পারবেন। মাঝে মধ্যে একটা পর্যায়ে হয়তো আগামী ৬ মাস ১ বছরে হয়তো আপনার এই এবিলিটি আসবে না যে কোড একদম নিজে কাস্টমাইজ করে যা চাচ্ছেন তাই লিখতে পারার। কিন্তু এটা লং টার্ম প্ল্যানে থাকবে। অফকোর্স আমি আমার এই পুরো ওয়েবিনারে কিন্তু এটা বলতে চাচ্ছি না যে কোডিং দরকারই নেই। কিন্তু আপনি যদি ডেটা সায়েন্স এর দিকে যেতে চান আস্তে আস্তে করে, মানে আপনি নিজে কাস্টমাইজ ফাংশন লিখবেন, নিজে এগুলো সব কিন্তু আর বা পাইথনের কি বলবো বিল্ট ইন ফাংশন বানানো আছে। কিন্তু আপনি যদি একটু মডিফাই করতে চান, অ্যাডভান্স লেভেলে যেতে চান, তখন এগুলো লাগবে। কিন্তু এটা লং টার্ম প্ল্যান। কিন্তু আমরা করতে পারি এখান থেকে। সো এখানে একটা এরর দেখাচ্ছে। এররটা একটু পড়ার চেষ্টা করি। এররটা দেখে আমার কাছে যা মনে হচ্ছে, ও বলতেছে কিছু নাকি মিসিং ভ্যালু আছে। আমার কাছে এটা মনে হচ্ছে। এটা আপনি সিওর না থাকেন, আপনি এটাকে ওকে ফার্দার কোয়েশ্চেন করতে পারেন যে তুমি এটা মানে কি? আমার কাছে মনে হচ্ছে কিছু মিসিং ভ্যালু আছে। আমরা একটু ইনভেস্টিগেট করে দেখি তো। আমি যদি এখন বেডরুমে ক্লিক করি, এই যে এখানে দেখেন, এই যে ব্ল্যাংকস, ও যেটা আগে খেয়াল করিনি। তার মানে এখানে কিছু মিসিং ভ্যালু আছে। এটা এখানে এসে আমাকে মানে আমাকে প্রবলেম করছে যে মিসিং ভ্যালু থাকলে ও আসলে প্রেডিক্ট করতে পারছে না। হ্যাঁ? এনিওয়েজ, তাহলে আমি এখন ChatGPT কে জিজ্ঞেস করলাম যে আমার কাছে মনে হচ্ছে কেন জানি দেয়ার সিমস টু বি মিসিং ভ্যালুস। হ্যাঁ? মনে হচ্ছে মিসিং ভ্যালু আছে। তুমি আমাকে একটু আর কোড দাও তো, যে একটু ইনভেস্টিগেট করে দিবে মিসিং ভ্যালু আদৌ আছে কিনা। যদি আমি এটা এক্সেলে অলরেডি দেখে ফেলছি, তারপর আমি আরকে জিজ্ঞেস করলাম। ও একটা কোড দিয়ে দিল। তার মানে আমি এখন ডেটা একটু ফার্দার এক্সপ্লোর করছি। কোথাও যেন একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, ঠিক না? আমরা ফার্দার এক্সপ্লোর করি। আমি এই জায়গায় কোডটা ফেলে দিই। এই কোডটা রান করি, এই ব্লকটা যে আমরা ফেললাম, রান করে দেখি তো নিচে কি আসছে। দেখি নিচে, এই যে ও বলছে যে তোমার এই ৩ টা ভ্যারিয়েবলের মধ্যে বেডরুমে ১১ টা মিসিং ভ্যালু, অ্যাকোমোডেটস এ 0 টা মিসিং ভ্যালু, প্রাইস এ 0 টা মিসিং ভ্যালু। দেখেন আমি কিন্তু এক লাইন কোডও লিখি নাই। কিন্তু আমি জানি আমি কি চাচ্ছি। সেটা বলেছি, সেই কোড পেয়েছে। আমি এখন বুঝতে পারছি ১১ টা মিসিং ভ্যালু আছে। এখন মিসিং ভ্যালু থাকলে কি করতে হয়, এটা একটা পুরো আলাদা ডিসকাশন। এটা নিয়ে একটা চ্যাপ্টার লেখা যাবে যে কি বলে, এট লিস্ট একটা চ্যাপ্টার লেখা যাবে, বই না হলেও, যে মিসিং ভ্যালু কতভাবে অ্যাড্রেস করা যেতে পারে, এটাকে রিপ্লেস করব নাকি বাদ দিয়ে দিব, বাদ দিব কোন কনটেক্সটে, ইত্যাদি। তো আপাতত আমরা আজকে ডিসিশন নেই যে মিসিং ভ্যালুটাকে আমি কি বলে। এখন এই একই কোড আমি পাইথনে জিজ্ঞেস করতে পারতাম, যেটা আমি আসলে করেছি ওকে, যে তুমি আমাকে পাইথনে বলো। ওর সামনে এক জায়গায় ও আমাকে পাইথনে করে দিয়েছে, এই যে হুম, পাইথনে করে দিয়েছে। সো ওইটা ইম্পর্টেন্ট না। আমরা কোড ট্রান্সফর্ম করা বা কোড ট্রান্সলেট করার একটা খুব ভালো সব এবিলিটি আছে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো, ঠিক না?
তো মিসিং ভ্যালু পেয়ে গেলাম, আমি ওখানে ফার্দার কোশ্চেন করবো এই মিসিং ভ্যালুগুলোকে আমি ডিলিট করবো না, তুমি এটাকে রিপ্লেস করো মোড দিয়ে, যারা আমরা ছোটবেলায় পড়েছি মিন মিডিয়ান মোড, জানি, ভুলে গেলে সেগুলো আমরা এক্সপ্লোর করতে হবে এর মানে কি। আমি ওকে বলছি তুমি এটা রিপ্লেস করে দাও মোড দিয়ে, কিন্তু আবার সেই পয়েন্টটা কি, এটা কিন্তু একটা ওয়ে, এরকম আরো অনেক ওয়ে আছে, ইভেন ডিপ লার্নিং ইউজ করে মিসিং ভ্যালুকে হ্যান্ডেল করা যায়। ওকে, তো আমি যদি ওকে বলি যে তুমি আমাকে কোডটা দাও, এই যে আর কোড, ও আমাকে লম্বা চড়া একটা আর কোড দিয়েছে। আপনি যদি কোডিং ভালো পারেন হয়তো ফার্দার এক্সপ্লোর করে এই কোডটাকে ছোট করে নিয়ে আসতে পারেন। এই জায়গাটা হয়তো আপনার যে ফ্রেন্ড কম্পিউটার সায়েন্সে পড়ছে বা কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং জানে, পাইথনে হোক আরে হোক, তার তার বেনিফিট, তার কিন্তু অ্যাডভান্টেজ এই জায়গাতে হয়তো ছোট করে নিয়ে আসবে। কিন্তু আমরা আপাতত কিছু কোডিং জানি না, আমরা যা দিয়েছে নিয়ে এসে এখানে বসাই, রান করি। রান করার পরে এখন ও বলেছে আমি যা সব মিসিং ভ্যালুকে রিপ্লেস করে দিয়েছি, তোমার টেনশন করার কোনো কারণ নেই। দিন শেষে এখন 0টা মিসিং ভ্যালু আছে। ভেরি গুড। তাহলে আমি এখন রিগ্রেশনটা আরেকবার চালাই। দেখতেই পাচ্ছি রিগ্রেশন চালানোর কমান্ড হচ্ছে ln। হ্যাঁ? ভেরি, ভেরি পপুলার একটা কমান্ড, ঠিক না? এবং পাইথনেও এটার ইকুইভ্যালেন্ট আছে। পাইথনে এটার ইকুইভ্যালেন্ট কি বলে আপনার OLS বলি আরকি। হ্যাঁ? ইকুইভ্যালেন্ট রিগ্রেশন চালানোর কমান্ড আছে। তো এখন আমি আরেকবার চালাই, রান করলাম। ওকে আমি বলছি তুমি প্রেডিক্ট করো। ও আমাকে এই দেখেন, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালুস গুলা। আমি আজকে আর এটা বিস্তারিত যাচ্ছি না, এটা কিভাবে দেখবো বা সামথিং। এখানে দেখা যায়, এখানে একটা কমান্ড আছে যেটা আমি হয়তো আমার আগের অভিজ্ঞতা থেকে বা জানি যে কিভাবে দেখতে হয়। এটা যদি রান করি, দেখেন ডান দিকে আমি এই Airbnb ফাইল দেখতে পাচ্ছি। তবে সবই দেখেন এগুলো আগে পরিচিত, আপনাদের রুম আইডি, সার্ভে আইডি, হোস্ট সবই জানেন, সবই তো দেখেছেন। লাস্টে একটা দেখেন কলাম এড হয়েছে, লাস্টে একদম লাস্টে গিয়ে, একদম লাস্টে গিয়ে কলাম এড হয়েছে। হ্যাঁ, কলামটার নাম কি? প্রেডিক্টেড প্রাইস। তার মানে আমাদের হাতে এখন ২ টা কলাম আছে। একটা হচ্ছে রিয়াল প্রাইস, একটা হচ্ছে প্রেডিক্টেড প্রাইস। কারণ আপনি যে এখানে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মডেলটা আসলে কতটুকু সাকসেসফুলি প্রেডিক্ট করতে পারছে। যে বাড়িটার দাম ছিল ৳১৩৫ অরিজিনালি, ও প্রেডিক্ট করেছে ৳৩৪৬। ভেরি পুয়ার পারফরম্যান্স। হ্যাঁ? তবে এদিকে একটা ভালো পারফরম্যান্স দেখতে পাচ্ছি। যে বাড়িটার প্রাইস ৳৩৮১, ও প্রেডিক্ট করেছে ৳৩৬৯। ভেরি গুড পারফরম্যান্স। তো মোটামুটি একটা মিশ্র পারফরম্যান্স, ঠিক না? কিছু, কিছু ক্ষেত্রে ভালো করেছে, কিছু, কিছু ক্ষেত্রে খারাপ করেছে। এগুলো হচ্ছে প্রেডিক্টেড প্রাইস। এখন কথা চলে আসে, স্যার এটাকে কি ইভালুয়েট করার কোনো ওয়ে আছে কিনা? অফ কোর্স আছে। সেটা হচ্ছে RMSE। আমরা একটু আগে একটা বলেছিলাম, হ্যাঁ? RMSE র কথা। ওদিকে আমরা না যাই। আমরা এরর দেখতে চাইলে এররও চলে আসছে। দেখেন আমি যদি আবার ভিউ কমান্ডটা রান করি, ডান দিকে দেখেন আরেকটা কলাম এড হয়ে গেছে। যে এরর কত? এই যে এরর, এগুলো সব এরর। আমি যদি এররটাকে প্লট করতে চাই, তো আমাকে এরর প্লট করে দেওয়ার কথা। দেখে দিচ্ছে কিনা। আমার কোনো কারণে যেটা হয় সবসময় আপনারা জানেন যে কোনো কিছু দেখাতে গেলে কি হয়? কিছু না কিছু সমস্যা থাকবেই, ঠিক না? সো এটার আরেকবার প্রমাণ পেলাম। সো এদিকে প্লট হয়ে যাওয়ার কথা। হুম? তারপর RMSE ক্যালকুলেট করে দিয়েছে। ওদিকে প্লট তৈরি হতে থাকে। আমরা এদিকে RMSE টা দেখে ফেলি কত। RMSE টা ১৫৩। স্যার এখন এটা মানেটা কি? ১৫৩ মানে কি? এটা কি করব এই নাম্বারটা দিয়ে? দ্যাটস a ডেটা লিটারেসি পার্ট। আমি ওকে বলেছি, এই যে ও আমাকে একটা এররের গ্রাফ বানিয়ে দিয়েছে। এখন এই গ্রাফ থেকে আমি সবসময় একটা কথা বলি, এরর গ্রাফ হচ্ছে আমাদের ব্লাড টেস্টের মতো। আপনি যখন কোনো একটা ডাক্তারের কাছে যান, মানে অনেকগুলো টেস্ট করতে যান না? যেমন টেস্ট করতে ব্লাড টেস্ট একটা খুবই ইম্পোর্টেন্ট টেস্ট, যেটা করলে অনেক কিছু বের হয়ে আসে আপনার বডি সম্পর্কে। এররের গ্রাফ দেখে আমরা এখানে অনেক কিছু বলতে পারি আরকি। গুড। তো আমি এখন বলছিলাম যে তুমি যে বাড়িটা অ্যাশভিল থেকে আসছে, যে বাড়িটার বেডরুম ৪ টা, যে বাড়িটার অ্যাকোমোডেটস ৬ টা, তুমি আমাকে সেই বাড়িটার প্রাইস একটু কষ্ট করে প্রেডিক্ট করে দাও। ও আমাকে প্রেডিক্ট করে বলে দিল ৩৮২। এটা কি ভালো না খারাপ সেটা ডিফারেন্ট আলোচনা। হ্যাঁ? আমি কতটুকু ওকে বিশ্বাস করব বা করব না, নাকি একদমই ৩৮২ নাকি একটু এদিক-ওদিক হতে পারে, সেগুলো আবার ডেটা লিটারেসির পার্ট। তো এটাগুলো আমরা রিগ্রেশন করে ফেললাম। এখন এই কাজটাই যদি আমি ওকে বলতাম পাইথনে করে দাও, আমি কি করব কি? জাস্ট এই কমান্ডটা নিয়ে এসে আমি এখানে পাইথনে বলতে পারি, তুমি করে দাও। ঠিক আছে? তো আ আমি জাস্ট সময় বাঁচানোর জন্য, টাইমটা সেভ করার জন্য আমি যেটা ফাইলটা বানানো ছিল সেখান থেকে আনি। নাহলে আমাকে যেটা করতে হবে এখন ওই যে আবার ChatGPT থেকে কোডগুলা নিয়ে এনে এখানে বসাতে হবে আরকি। তো ওইটা না করে আমি জাস্ট আপনাদের সময়টা বাঁচানোর জন্য আমি কি বলে, অলরেডি আমার একটা ফাইল সেভ করা আছে সেখান থেকে ডাটা নিয়ে আসি। মানে এই ChatGPT থেকে কপি করা।
আচ্ছা গুড, সেটা কোথা থেকে আনবো? নোটবুক। এই যে। তো আমি ওকে জিজ্ঞেস করেছি তুমি যে কাজগুলো আমাকে করেছে রিগ্রেশন, মিসিং ভ্যালু হ্যান্ডলিং, মিসিং ভ্যালুকে রিপ্লেস করা, এই কাজ কোডটা আমাকে দাও। ও আমাকে এই কোডগুলা এই যে নিচে দিয়েছে, এই কোডগুলো নিচে দিয়েছে। আমার রেজাল্টও দেখতে পাচ্ছি যে মিসিং ভ্যালু ইম্পিউট মানে হচ্ছে মিসিং ভ্যালুটাকে প্রপারলি অ্যাড্রেস করার পরে এখন আর কোনো মিসিং ভ্যালু নাই, যেটা আমরা আরও দেখেছি পাইথনে সেম জিনিস। আমরা এখানে যদি নিচের দিকে আমি দেখেন আর ইউজ করেছিলাম এলএম, পাইথনের কমান্ড একটু ডিফারেন্ট, লিনিয়ার রিগ্রেশন। হ্যাঁ, এগুলো যে আমরা রান করি একদম যে আরএমএসি বের করেছে একদম হুবহু এক্স্যাক্টলি সেম রেজাল্ট দেখতে পাবো। যদি কেউ মনে করেন যে স্যার একটু দেখালে ভালো হয়, হাত রেস করে বা মেসেজ বক্সে দিতে পারেন, হয়তো আমি পাইথনে কোডটা রান করে দেখাবো, এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসে। ওকে, তো গুড, সো ফার সো গুড, কিন্তু একটু কোডগুলো ডিফারেন্ট, এবং কোডগুলো যদি আপনি কিছুক্ষণ দেখেন, পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, কোড বুঝতে পারবেন। রেজড হ্যান্ড বলেন মাহবুব হোসেন। আচ্ছা, ওই আরএমএস এটা কি? আরএমএস কে আমরা বলি রুট মিন স্কয়ার এরর, রুট মিন স্কয়ার এরর। ওকে, এটা একটা মডেল, আমি যে মডেলটা বানালাম, একটা রিগ্রেশন মডেল বানালাম। হ্যাঁ, সেটা আমরা এটাকে বলি আর কি রিগ্রেশন প্রবলেম বলি। হ্যাঁ, মানে মেশিন লার্নিং জগতে বা এই ধরনের এই ডেটা অ্যানালাইসিস এর জগতে দুই ধরনের প্রবলেম আছে, একটা হচ্ছে রিগ্রেশন প্রবলেম, একটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। সো রিগ্রেশন প্রবলেম কে যখন আমরা মডেল করি, আমি ইচ্ছা করে একটু কঠিন কঠিন শব্দ বলছি, অনেকের কাছে মাথা বুঝে যাচ্ছে এটা, ইচ্ছা করে বলছি কেন, যে আমি আপনাদেরকে কি বলে মোটিভেট করতে চাচ্ছি যে এই জিনিসগুলো জানার ব্যাপারে আগ্রহ দেখান। হ্যাঁ, কোডিং আসবে, কোডিং শিখবেন, কোডিং পড়বেন, কিন্তু এই ধরনের স্টাডি গুলো শুরু করেন। তো রিগ্রেশন প্রবলেমকে অ্যাসেস করার একটা ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে আরএমএসি দিয়ে করা। ওকে, যেটা আমরা একটু আগে দেখেছি 153 আসছিল, মনে আছে কিনা? হ্যাঁ, পাইথন রান করলে 153 আসবে। 153 আসবে। তো কারো কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না পাইথন কোড রান করার ব্যাপারে। ভেরি গুড, আমাদের তার সময়টা বেঁচে গেল। আমরা এখন সামনের দিকে যাই। আমার কাছে মনে হচ্ছে পাইথনটা রান করেই দেখি, তাহলে একটু হলেও বেনিফিট হবে। একটু কম্পেয়ার করতে পারবো যে আসলে কি হচ্ছে, যে কাজ আমরা আরে করছি সেই কাজে কি পাইথনে সেম হচ্ছে কিনা। এগুলো তো ওই যে স্ক্যাটার প্লট বানানো, সেই বানানো, সেই কোডগুলো আর কি। ওকে, সেটা হচ্ছে রান করছে, রান শেষ হোক। আচ্ছা, তো সময় নিচ্ছে। স্যার একটা কোশ্চেন জি বলেন। হলো লিনিয়ার রিগ্রেশন যখন আমরা করতেছি, এটা কি সবসময় এক্সিকিউশন রেজাল্টটা কি সেম আসবে, না এক এক সময় এক্সিকিউশন করলে প্রেডিক্টেড রেজাল্টটা ডিফারেন্ট আসবে? এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমি এই ডাটা সেট এই সবকিছু এটা দিয়ে করি, সেমই আসবে। অল টাইম যতবারই এক্সিকিউশন করবো আমার রেজাল্ট সেট সেম। হ্যাঁ, এটা রিগ্রেশনের জন্য সত্য, ঠিক আছে। আবার অনেক মডেল আছে যে ক্ষেত্রে আবার দেখা যায় আপনি 4-5 বার 6 বার রান করলে ডিফারেন্ট রেজাল্ট আসে। হ্যাঁ, কিছু র্যান্ডমনেস আসে, কিন্তু রিগ্রেশনের এই পার্টিকুলার কনটেক্সটে এই পার্টিকুলার ডেটা সেট দিয়ে আপনি যতবার রান করবেন সেম রেজাল্টই আসবে। হ্যাঁ, কারণ এখানে একটা অপটিমাইজেশন চলে। তো প্রতি ক্ষেত্রে কি বলে অপটিমাইজেশনের রিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের ডেটা সেটটা কমপ্লিকেটেড না, হ্যাঁ, মানে আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য কেসে আপনি একই রেজাল্টই পাবেন। ওকে, কিন্তু যদি অনেকগুলো এক্স থাকতো, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতো, হয়তো ডিফারেন্ট পেতেন। আচ্ছা, এগুলা রান হয়ে গেল। আমরা সামনে যাই। এটা তো আমরা আগেও দেখেছি। এই যে মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর পার্টটা, মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর পার্টটা দেখলাম। মিসিং ভ্যালু ডিটেকশন এর পার্ট, মিসিং ভ্যালু আমরা হ্যান্ডেল করে ফেললাম, ও আমাকে মোড দিয়ে রিপ্লেস করে দিল। আর এখানে জানি কি করেছে, এখানে রিগ্রেশন পার্টটা করেছি। এই যে রিগ্রেশন করার পরে ও আমাকে একটা এররের ভ্যালু দিল। এখানে অবশ্য এররের ভ্যালুটা যেটা মনে হচ্ছে এই প্রাইস আর এই প্রাইস সেম না। এই প্রাইস হয়তো প্রেডিক্টেড প্রাইস আর এই প্রাইস হয়তো অ্যাকচুয়াল প্রাইস। সো ডিপেন্ড করে আপনি কোন প্রাইসে এগেইনস্ট এররটাকে প্লট করছেন আর কি। ওকে, তো আমরা যদি নামি কোথায় জানি দেখতে পাচ্ছেন, এই যে আরএমএসি 300 এখানে দেখতে পাচ্ছি। এখানে হয়তো আমাদের ডেটা সেটের ডিফারেন্ট, আমাকে দেখতে হবে ডেটা সেটটা একটু ডিফারেন্ট, কারণ এটা আগের বানানো ফাইল তো। সো এখানে হয়তো আমার
ডেটা সেটের কতটুকু নিয়েছি আমার দেখে বলতে হবে। তো এখানে আসছে কত 320 আসছে 300 কোথায় গেলাম 320 হ্যাঁ? তো RMS 140 আসছে। তো ডিফারেন্ট হওয়ার কারণ হয়তো আমাকে কোড দেখতে হবে যে আমি হয়তো কি বলে এখানে যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি সেই ভ্যারিয়েবল হয়তো সেম না ডিফারেন্ট যেহেতু এটা আমার আগের বানানো ফাইল। ওকে? তো আমরা লিনিয়ার রিগ্রেশন করলাম। এখন আসি আমি যদি ব্যাক করে এক্সেল ফাইলে চলে যাই। ওকে? এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমরা একটা খুব ইন্টারেস্টিং বিজনেস কোয়েশ্চেন কিন্তু রিসার্চ কোয়েশ্চেন এটা অ্যাড্রেস করে ফেললাম যে আমরা কি প্রাইসকে প্রেডিক্ট করতে পারি কিনা? হ্যাঁ, প্রেডিক্ট করতে পারলে কোন একটা প্রাইসকে আমরা একটা বাসাকে প্রেডিক্ট করলাম কিনা? আমরা দুইটাই করেছি। এখন চাচ্ছি যে ধরেন লাস্ট যেই কলামটা আছে গুড প্রাইস এইটাকে প্রেডিক্ট করতে পারি কিনা? আমি একটু আগে ইঙ্গিত দিয়েছি যে এগুলোকে প্রেডিক্ট করা সম্ভব কিন্তু এইটার সঙ্গে এটার ডিফারেন্সটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনার কি বলে আ নিউমেরিক্যাল ভ্যালু, এইটা হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যালু। ওকে? সো ক্যাটেগরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করার ওয়ে কি? আমরা লজিস্টিক রিগ্রেশন চালাতে পারি। আবার এখানে চলে আসে লজিস্টিক রিগ্রেশন হতে পারে অথবা ক্লাসিফিকেশন ট্রি হতে পারে। আবার ডিপ লার্নিং ইউজ করতে পারি, SVM ইউজ করতে পারি। হুম? অনেক কিছুই। এখানেও ওই যে নামগুলা বলেছি সেগুলো ইউজ করা যায় কিন্তু কনটেক্সট টা ডিফারেন্ট আরকি। ওকে? তো আমি যদি এখন ওকে বলি যে তুমি আমাকে লজিস্টিক রিগ্রেশন চালিয়ে দাও। ওকে? তো আমরা যদি নিচের দিকে নামি উম সেই কাজটা আমি ওকে বলেছি। আচ্ছা, তার আগে একটা কাজ করে আসি। ও আমাকে রিগ্রেশন চালালো, কিন্তু আমি রিগ্রেশন রেজাল্টটা দেখতে পাচ্ছি না। কারণ নরমালি আপনারা হয়তো জানেন অনেকে যারা রিগ্রেশন আগে কাজ করেছেন, এই রিগ্রেশন রেজাল্টটা কিন্তু দেখার একটা পার্টিকুলার ফরমেট আছে। আমি জানি না আপনারা কয়জন এটার সঙ্গে পরিচিত। আমি যদি একটু এখানে সার্চ করে দেখি যে আমি ধরেন রিগ্রেশন আউটপুট যদি বলি, আউটপুট, রিগ্রেশন আউটপুট, ইমেজে যদি যাই এই যে আমরা কিন্তু নরমালি যারা আগে রিগ্রেশন নিয়ে কাজ করেছেন, SPSS এ বলেন বা অন্য কোথাও বলেন, এই ধরনের একটা কিছু রেজাল্ট আমরা দেখি, ঠিক না? এই ধরনের ফরমেটে, হ্যাঁ? এই যে কোএফিসিয়েন্ট, পি ভ্যালু, লোয়ার, আপার, আর স্কোয়ার ইত্যাদি, ইত্যাদি। যদিও এগুলো মিনিং গুলো আমরা হয়তো কতটুকু জানি বা জানি না সেটা ডিপেন্ড করে আমাদের ব্যাকগ্রাউন্ড কিংবা আমরা কতটুকু এটা নিয়ে কাজ করেছি, ঠিক না? তো আমি যদি এখন ওকে বলি যে তুমি আমাকে তো দেখালা আরে যে আ কি হয়, কিন্তু আমি তো এইভাবে রেজাল্টটা দেখতে পেলাম না। কারণ আমার যতদূর মনে আছে ও কিন্তু আমাকে এভাবে দেখায়নি। ও আমাকে RMS দিয়েছে কিন্তু এডুকেশন রেজাল্টটা দেখায়নি। ওকে? তো এইটা আমি ওকে কোয়েশ্চেন করেছি যে আমি এটার রেজাল্টটা দেখতে চাই। সো রেজাল্টটা দেখতে চাই বলার কারণে ও আমাকে এই যে একটা কোড দিয়েছে। বলছে তুমি এই কোডটা ট্রাই করে দেখো। সামারি মডেল। আমি কপি করলাম। কপি করে এখানে এসে জাস্ট রিগ্রেশন এর পরপর ওকে বসিয়ে দেই। কন্ট্রোল V সামারি মডেল এই যে। তাহলে যেটা আমরা SPSS দেখতে পাই, ইভেন এক্সেলেও দেখতে পাই যদি এক্সেলে কেউ কখনো রান করে থাকেন, এই ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছেন সেটা আরও পেয়ে গেলাম। ঠিক না? আরও পেয়ে গেলাম। এখন আবার সেই কোয়েশ্চেন চলে আসে ডেটা লিটারেসি কোয়েশ্চেন যেগুলোর মিনিং গুলা কি, ঠিক না? এগুলো এই নাম্বারগুলোকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি। অনেক নাম্বার দেখতে পাচ্ছি এখানে। অনেক নাম্বার। সো এই নাম্বারগুলো ইন্টারপ্রিটেশনটা সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিস। ওকে? একই কাজ আমরা পাইথনেও করতে পারি। পাইথনকে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমিও মডেলটার বিস্তারিত দেখতে চাই, তুমি আমাকে বলো। ও আমাকে বলেছে তোমার এটা দেখতে হলে তোমাকে এই কোডটা রান করাতে হবে। তো আমি একটু নিয়ে আসি কপি কোড, পাইথনে বসাই। পাইথনে কোথায় বসাবো? ধরেন আমরা আরেকটা ব্লক বানাই। আপনাদের আগেই বলেছিলাম যে ব্লক বাই ব্লকও কাজ করে। ওকে? এই যে এখানে অলরেডি বসানোই আছে। অলরেডি এখানে বসানোই আছে। গুড। আমি রান করি। হুম, এই যে। সো আমরা যদি আমাদের সেই মানে পরিচিত আপনারা হয়তো স্টাটা ইউজ করতে পারেন। অনেকে আছে এখানে অনেক অংশ আগে হয়তো স্টাটা ইউজ করে আসছেন। কিন্তু একদম সেইম আউটপুট আপনি পাইথনে দেখতে যাচ্ছেন। এই যে ডিফারেন্ট। এখন কোনটা দেখতে বেটার অনেক সময় এইজন্য অনেকে যারা স্পেশাল রিসার্চ এর কাজ করে অনেক সময় দেখা যায় তারা একটা প্রোগ্রামকে বেশি কি বলবো প্রেফার করে দেখা যায় সেখানে যেই ডাটাগুলো প্রেজেন্ট হয় সেটা তাদের জন্য মোর ইউজফুল। ওকে? তো এই যে দিন শেষে কিন্তু আসলে আর এটা দেখতে পেয়েছি মোটামুটি রেজাল্ট সেমই। আমরা যদি আর এ আসি, হুম? এই যে আর এর যে রেজাল্ট দেখতে পেয়েছি মোটামুটি একই ইনফরমেশন আমরা পাইথনে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই দেখেন কোএফিসিয়েন্ট, এই যে পি ভ্যালু, এই যে কনফিডেন্স ইন্টারভ্যাল এটসেট্রা। ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আরাফাত কিছু বলবেন? স্যার এই সামারিতে কি আমি অ্যাকুরেসিটা পাচ্ছি? হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। এখানে আসলে রিগ্রেশন মডেলে আমি যদি অ্যাকুরেসির ডেফিনিশনটা একটু ডিফারেন্ট আরকি। অ্যাকুরেসি শব্দটা একদম স্পেসিফিক্যালি একটু অন্য লাইনে ইউজ হয়। এখানে আসলে আমরা বলব যে মডেলটার
কি বলবো এক্সপ্লেনেশন অ্যাবিলিটি কতটুকু, হ্যাঁ। সো এটা পাওয়া যায় এখানে আর স্কোয়ার দিয়ে, আর স্কোয়ার এটা একটা পার্সেন্টেজে আর কি, পার্সেন্টেজে। আর এটাকে বুঝতে পেরেছেন, এই পার্সেন্টেজটা যদি বেশি হয় ভালো, এটা হচ্ছে এই মডেলের কি বলতে পারি যে এক্সপ্লেইন করার এবিলিটি। আরেকটা হচ্ছে আরএমএসি দিয়ে অবশ্যই হয়, আরএমএসিটা বেশি এখানে কাজে লাগে কখন আপনার হাতে যে দুইটা মডেল থাকে, যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে যদি প্রশ্নটা করেছেন, আপনি মডেলটা চালিয়েছেন কারো জাহিদুল ইসলাম, আপনার জাহিদুল ইসলাম কারো মাইক্রোফোন অন হয়ে আছে, মিউট করে দেই। আচ্ছা মিউট হয়ে গেছে, গুড। তো আপনি হয়তো হ্যাঁ, আপনি হয়তো কি বলে মডেলটা আমি মডেলটা কি দিয়ে চালিয়েছি, আমি এটা সিটি, বেডরুম আর হচ্ছে অ্যাকোমোডেটস, এই ৩টার বেসিসে চালিয়েছি, ঠিক না? হয়তো আপনি বলতেছেন আমি মডেলটা আরেকটা ভ্যারিয়েবল এখানে এড করতে চাই, ওভারঅল স্যাটিসফ্যাকশন। কারণ ২টা মডেলের মধ্যে যার আরএমএসি কম আসবে আমরা বলতে পারি সেটা বেটার। এটা একটা ওয়ে। সেকেন্ড আরেকটা ওয়ে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আসলে বেসিক্যালি যখন আমরা মেশিন লার্নিং করি তখন আসলে এইভাবে করি না। আমরা যেটা করি, এটা তো আমাদের এই যে ডেটার উপর আমরা এটা রান করাচ্ছি, এই যে ডেটার উপর আমরা রান করাচ্ছি, এই ডেটাটা হচ্ছে আমরা বলি এটাকে ট্রেনিং ডেটা। হ্যাঁ? তো আমি যদি আজকে একটা কাজ শুরুতে এইভাবে করতাম, যখন আমাদের প্রায় কতগুলা ডেটা আছে দেখি তো এখানে। হ্যাঁ, প্রায় ১৮৭৯ টা, হ্যাঁ? মানে ধরেন ২০০০ টা ডেটা আছে। আমি যে শুরুতেই ভাগ করে ফেলতাম যে ১৫০০ ডেটা আলাদা ফাইল, ৫০০ ডেটা আলাদা ফাইল। এই ১৫০০ ডেটার উপরে আমি যদি এই এতক্ষণ যা কাজ করেছি সবই রান করব। কিন্তু যখন আমি একটু স্পেসিফিক করে বলি বোঝার জন্য, আপনারা আমি জানি অনেকে হয়তো ভালো বুঝবেন এই জিনিসগুলো। এই দেখেন, আমি যখন এখানে প্রেডিক্ট করছি, এই প্রেডিক্ট এর জায়গায় আমি প্রেডিক্ট করছি কার উপরে? আমার ট্রেনিং ডেটা, যে ডেটার উপরে আমি মডেল বানিয়েছি সেই ডাটার উপরে আমি প্রেডিক্ট করেছি। কিন্তু যেটা আসলে প্র্যাকটিস কি? প্র্যাকটিস হচ্ছে যে ডেটা দিয়ে আমি ট্রেনিং করব, প্রেডিকশন করব গিয়ে আরেকটা ডেটা সেটের উপরে, যেটাকে আমরা বলি টেস্ট ডেটা সেট বা ভ্যালিডেশন ডেটা সেট, হ্যাঁ? যদিও একটু পার্থক্য আছে। টেস্ট ডেটা সেটের উপরে আমরা রান করি, তখন আসলে যে আরএমএসি টা আসবে, দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। তো সেই আরএমএসি টা যেই মডেলের কম, সেই মডেল হচ্ছে মোর প্রেফারেবল। ওকে? আরাফাত, একটা আইডিয়া পেয়েছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কোথায় জানি ছিলাম? হ্যাঁ, এই আউটপুট গুলো দেখতে পাচ্ছি। তো এখানে এই পার্টিকুলার কনটেক্সট এ আমি দেখতে পাইথনের যে এই পার্টিকুলার যে প্যাকেজটা, এই যে প্যাকেজ statsmodel.api, এই প্যাকেজ যে সামারি দেখতে দিচ্ছে, সেই সামারিটা অনেক বেশি কি বলবো কম্প্রিহেনসিভ, ঠিক না? অনেক তথ্য দিয়েছে, অনেক তথ্য দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আর স্কয়ার, অনেক এআইসি, বিআইসি, হ্যাঁ? অ্যাডজাস্ট আর স্কয়ার তো সবসময় থাকেই। তো এনিওয়েজ, তো যেটা বলছিলাম যে স্যার আর কি এগুলো পাওয়া যায় না? হ্যাঁ, আরও এগুলো কিন্তু অলরেডি এগুলো ক্যালকুলেট করে ফেলেছে। এখন আপনাকে ফার্দার ইনভেস্টিগেট করে দেখতে হবে। ধরেন আপনি এখন জানেন যে এই ধরনের ক্ষেত্রে এআইসি নাম্বারটা ভেরি ইম্পোর্টেন্ট। ধরেন আপনি এটা জানেন। হ্যাঁ? তখন আপনি একটা কোড জেনারেট করবেন যে হাউ টু গেট এআইসি ভ্যালু ফ্রম এ লিনিয়ার রিগ্রেশন মডেল ইন আর। এটা কোয়েশ্চেন করে দেখবেন যে ও কিন্তু এটা ক্যালকুলেট করে ফেলেছে, হয়তো দেখাচ্ছে না। আপনাকে একটা কোড দিয়ে দিবে, যেই কোড দিয়ে আপনি এআইসি টা দেখতে পাবেন। ওকে? গুড। তো আচ্ছা, তো আমি আরো কিছু প্ল্যান ছিল দেখানোর। আমি সেগুলা দেখাবো না, আমাদের হাতে সময় কমে গেছে। আমি যেটা বলছিলাম যে আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই যে আমার বাড়িটা কি গুড প্রাইস নাকি গুড প্রাইস না, সেই ক্ষেত্রে আমরা লজিস্টিক রিগ্রেশন চালাতে পারি। তো আবার একইভাবে যদি আমি ChatGPT কে জিজ্ঞেস করি, আমি আর কোডগুলো রান করব না। জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। যে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে এই যে I like to predict good price, ওই কলামটার কথা বলছি। Based on these 3 variables. দেখেন লাস্ট টাইম আমি প্রেডিক্ট করেছিলাম প্রাইস, আর এখন প্রেডিক্ট করতে যাচ্ছি কি গুড প্রাইসড, যেটা অ্যান্সার হবে আইদার ইয়েস অর নো। ইউজিং হোয়াট? লজিস্টিক রিগ্রেশন। এখন আবার সেই ডেটা লিটারেসি কনসেপ্ট, এটাই যে কেন ইউজ করব সেটা আমাকে জানতে হবে। ওকে? এটা বেনিফিট কি, এটা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা থেকে যে নাম্বারগুলো আসে সেই নাম্বারগুলোর মিনিং কি। অলসো শো মি কনফিউশন ম্যাট্রিক্স। এটাও ডেটা লিটারেসির পার্ট, কারণ নরমালি ক্লাসিফিকেশন প্রবলেমে এই একটা কনসেপ্ট হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করে। এবং ক্যালকুলেট অ্যাকিউরেসি, যে আরাফাত জিজ্ঞেস করছে স্যার অ্যাকিউরেসি কিনা। অ্যাকিউরেসি শব্দটা আমরা ইউজ করি আসলে বেসিক্যালি এই ধরনের ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে। বাস এই যে এতগুলো শব্দ এখানে ইউজ করলাম, এগুলো ভেরি ইম্পোর্টেন্ট। এগুলো যার জানা আছে, যেগুলো এক্সপ্লোর করে, তিনি সেই রাইট কোয়েশ্চেনটা করতে পারবেন। আর বাকি পার্টটা দেখেন, আমি আর কোডও পেয়ে গেছি, পাইথন কোডও পেয়ে গিয়েছি। আমার যতদূর মনে পড়ে আমি পাইথন কোডটা হয়তো আমার পুরোনো ফাইলে রান করেছিলাম। সময় বাঁচানোর জন্য আমি দেখি পুরোনো ফাইলটা খুলে দেখি আমাদের আছে কিনা পাইথনে। এই যে
রান করেছিলাম, এই যে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি হয়েছিল, এই প্রত্যেকটা নাম্বারের একটা মিনিং আছে, প্রত্যেকটা নাম্বারের একটা মিনিং আছে। হ্যাঁ, আচ্ছা, গুড। আর লাস্ট 2 মিনিট কথা বলে আমরা কোশ্চেন আনসার শুরু করব। এই পার্টিকুলার প্রবলেমে আরেকটা ইন্টারেস্টিং রিসার্চ কোয়েশ্চেন আমরা এক্সপ্লোর করতে পারতাম। আরেকটা ইন্টারেস্টিং, আমরা সোফার কয়টা রিসার্চ কোয়েশ্চেন আমরা এক্সপ্লোর করেছি। একটা হচ্ছে প্রেডিকশন অফ প্রাইস বেসড অন দিস সাম ভ্যারিয়েবলস, ঠিক না? প্রেডিকশন অফ গুড প্রাইস, এটা কি ইয়েস অর নো, মানে এটা কি গুড প্রাইস নাকি নট এ গুড প্রাইস, মানে এটা কি আমরা আসলে কি মানে কি এটা আমরা বলি না কি জানি, ওই যে শেয়ার মার্কেটে কি বলে, শব্দটা কি বলেন, যে হাই প্রাইস বা লো প্রাইসড, হ্যাঁ, ওভার প্রাইস, সরি, হ্যাঁ, ওভার প্রাইস, আন্ডার প্রাইসড। ওকে, সো এরকম একটা বিষয় এটা করলাম। আর লাস্ট যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে এখানে যে অনেকগুলো বাড়ির কনফিগারেশন দেখতে পাচ্ছি, রিভিউ, অ্যাকোমোডেটস, বেডরুম, এই যে কনফিগারেশন, আমরা বলি কনফিগারেশন, ঠিক না? এগুলো বিভিন্ন বাড়ির কনফিগারেশন, প্রাইস বাদ দিই, ভুলে যাই। আমরা ওকে জিজ্ঞেস করতে পারতাম যে এই 1800 বাড়িটা, এই 1800 বাড়িকে কি তুমি এই কনফিগারেশনের বেসিসে কোনো গ্রুপিং করতে পারো কিনা? এটা মেশিন লার্নিং এর বা ডেটা অ্যানালাইসিস একটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, ক্লাস্টারিং প্রবলেম। সো আজকের ক্লাসে আমরা 3টা মেইন ইম্পর্টেন্ট শব্দ শুনলাম, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং। তো ওই কোড আমি দেখাচ্ছি না, কিন্তু যেটা অবশ্যই কথা, আমরা যদি এটা জানি, এটা খুব বেশি ইউজ হয় কখন? ধরেন মার্কেটিং ডোমেইনে খুব বেশি ইউজ হয়। আপনার কাছে কাস্টমারের ডেটা সেট আছে, কাস্টমারের ডেমোগ্রাফিক ডেটা সেট আছে, তার বিহেভিয়ারাল ডেটা সেট আছে। বিহেভিয়ারাল ডেটা সেট মানে হচ্ছে ফর এক্সাম্পল যে কোন টাইমে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, কতবার ক্লিক করে, কোন লিংকে ক্লিক করে, কোন প্রোডাক্ট গুলো দেখতে চায়। এই যে বিহেভিয়ারাল ডেটা সেট, এইটা যদি আপনার জানান, বা প্রেফারেন্স ডেটা সেট যদি থাকে, আপনি চাইলে এই কাস্টমার, আপনার প্রায় 10,000 কাস্টমার আছে, আপনি আর বা পাইথন দিয়ে এটা কি এক্সেলে করা যায়? সত্যি কথা বলতে কি এক্সেলে করা যায়? এক্সেলেও করা যায়। আর বা পাইথন দিয়ে আপনি ওকে বলতে পারেন যে আমাকে এই কাস্টমার গুলাকে কিছু গ্রুপিং করে দাও। যেন আমি পরবর্তীতে, তুমি যদি আমাকে বলো যে এই কাস্টমাররা মেইনলি 4টা ভাগে বিভক্ত, আমি তাহলে এই কাস্টমার 4 ভাগের জন্য ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট অফার করব। ঠিক আছে? ডিফারেন্ট টাইপের সার্ভিস অফার করব। কিন্তু আমার তো এখন কোনো আইডিয়াই নেই এই 10,000 কাস্টমারের মধ্যে আসলে কোন ধরনের গ্রুপিং আছে কিনা। নাকি সবাই মনোলিথিক। মনোলিথিক মানে হচ্ছে সবাইকে একই রকম কিনা। ঠিক না? এটা একটা ক্লাস্টারিং প্রবলেম। সো এটাই আজকে আমার কথা এখানে শেষ করলাম। যে তাহলে আমরা এখান থেকে সামারিটাকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স ডোমেইনে আমরা যারা আসতে চাই, তারা একটা বড় ফিয়ার কাজ করে যে আমরা আসলে কোনখান থেকে শুরু করব। প্রোগ্রামিং কতটুকু লাগবে, আ মা ইত্যাদি, টেকনোলজিক্যাল স্কিল কতটুকু লাগবে। সো আমরা যে সামারি করি যে এখন যে সময়টা চলছে, এই সময়টাতে প্রোগ্রামিং স্কিলটা যত বেশি থাকবে তত ভালো, অফ কোর্স। আপনি একটা গাড়ি চালান। আমি দেখেছি আমি যখন গাড়ি চালাই, আমার গাড়ি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো কোনো একটা কিছু নষ্ট হয়ে গেলে আমি আসলে পুরা মানে লস্ট অবস্থায় পড়ে যাই। কিন্তু আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা সামহাউ গাড়ির ভেতরকার ইন্টারনাল সম্বন্ধে খুব ভালো জানে। হ্যাঁ, আমরা সমস্যায় পড়লে দেখা যায় ও যে সলিউশন দিতে পারে বা চিন্তা করতে পারবে, ও যেখানে যেতে বলে সেটা আমারটার মতো না। তো এটাই আরকি পয়েন্টটা। যত আমরা প্রোগ্রামিং স্কিল বাড়াবো তত আপনার কাজের কোয়ালিটি ডিফারেন্ট হবে। কিন্তু শুরু করার জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যে কিছু ডেটা স্যাম্পল দেখা, এবং এই যে আমি যে আজকে বিভিন্ন রকম রিসার্চ কোয়েশ্চেন এর কথা বললাম, এই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে মানে ডেটা লিটারেসিটা বাড়ানো যেন আপনি রাইট কোয়েশ্চেনটা করতে পারেন। ওকে?